বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রকল্প, গ্রামীণ ফোন এবং প্ল্যান ইন্টারন্যাশনালের সম্মিলিত উদ্যোগে গার্লস ইন আইসিটি ডে উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল গোল টেবিল অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের এই ভার্চুয়াল গোল টেবিল বৈঠকে সম্প্রচার সহযোগী হিসেবে আছেন প্রথম আলো এবং কিশোর আলো। আপনারা অবগত আছেন যে বিশ্বের দ্রুত বর্ধনশীল খাতে মেয়েদেরকে প্রযুক্তি খাতে যুক্ত হতে এবং এই খাতে ক্যারিয়ার গড়ে তুলতে অনুপ্রেরণা যোগানোর জন্য আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের উদ্যোগে প্রতি বছর এপ্রিল মাসের চতুর্থ বৃহস্পতিবার গার্লস ইন আইসিটি ডে পালিত হয়। সারা বিশ্বের 170টির বেশি দেশে এবছর এই দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রকল্প, গ্রামীণ ফোন এবং প্ল্যান ইন্টারন্যাশনালের সম্মিলিতভাবে এবছর এই দিবসটি উদযাপন করছে। বাংলাদেশ সরকার ইতোমধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন, সকলের কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশকে একটি উন্নত অর্থনীতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতিবদ্ধ, যা দিবসটি উদযাপনের লক্ষ্যের সাথে সম্পর্কিত। গার্লস ইন আইসিটি ডে উপলক্ষে আয়োজিত আজকের এই ভার্চুয়াল গোল টেবিলের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে অ্যাক্সিলারেটিং ডিজিটাল ইনক্লুশন ফর গার্লস অ্যান্ড উইমেন ইন এ সেফার অনলাইন ওয়ার্ল্ড। আমাদের আজকের এই গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি। আমাদের সাথে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত আছেন জনাব সৈয়দ আলমাস কবির, প্রেসিডেন্ট বেসিস, জনাব ওয়াহিদ শরীফ, প্রেসিডেন্ট বাকো, টিনা এফ জাবিন, সিইও অ্যান্ড এমডি স্টার্টআপ বাংলাদেশ, জনাব কে এম মোর্শেদ, সিনিয়র ডিরেক্টর ব্র্যাক, জনাব সৈয়দ তানভীর হোসেন, চিফ হিউম্যান রিসোর্স অফিসার গ্রামীণ ফোন, মিস অর্লা এলিসিয়া মার্ফি, কান্ট্রি ডিরেক্টর প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, মিস সাফা জাফরিন সুকন্যা, রিপ্রেজেন্টেটিভ ফ্রম কিশোর আলো, মিস তোসাব্বের মুনতাহা, যুব প্রতিনিধি, মিস্টার আসাদুজ্জামান আসাদ, যুব প্রতিনিধি। এবং আজকের এই গোল টেবিল বৈঠকে মডারেটর হিসেবে আমি আছি অধ্যাপক লাফিফা জামাল, রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের দেশের জনসংখ্যার প্রায় অর্ধেকই হচ্ছে নারী। অন্যান্য খাতের মতো তথ্য প্রযুক্তিতেও কিন্তু নারীর সম্পৃক্ততা দিন দিন বেড়ে যাচ্ছে। নারীর ক্ষমতায়নে তথ্য প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। বিশ্বায়নের এই যুগে কোনো দেশকে এগিয়ে যেতে হলে শুধুমাত্র আমাদের অন্যান্য খাতের দিকে নির্ভরশীল না হয়ে পাশাপাশি কিন্তু আমাদের এই তথ্য প্রযুক্তি খাতকেও উন্নতি করতে হবে। এবং এই খাতকে যদি আমরা উন্নতি না করি তাহলে কিন্তু দেখা যাবে নারী কিন্তু তার ক্ষমতায়নের দিক থেকে পিছিয়ে পড়বে। এবং বিশেষ করে এই প্যান্ডেমিকের সময়টাতে কিন্তু আমরা দেখেছি যে প্রযুক্তির গুরুত্ব কতটা অপরিসীম, এবং সেই সাথে একই সাথে নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করাটা নারী পুরুষ নির্বিশেষে সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্ল্যান ইন্টারন্যাশনাল ফ্রি টু বি অনলাইন হ্যাশট্যাগের মাধ্যমে বিভিন্ন অ্যাক্টিভিটি ও ইভেন্ট আয়োজন করে এই আইসিটি গার্লস ইন আইসিটি ডে কে উদযাপন করছে। নিরাপদ অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করার মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারি তথ্য প্রযুক্তি দুনিয়ায় নারীর নিরাপদ চলাচল। আমরা যদি তাকাই বাংলাদেশের উইমেন লেবার ফোর্সের দিকে, 2006 সালে আমাদের টোটাল উইমেন লেবার ফোর্সের 16% ছিল নারী, এবং 2019 সালে এসে দেখেছি যে আমাদের টোটাল টোটাল লেবার ফোর্সের 36% হচ্ছে ফিমেল। 2006 থেকে 2019-এ এসে 20% একটা জাম্প হয়েছে। কিন্তু আমরা সবাই জানি যে এই 20% জাম্পের ক্ষেত্রে অনেক বড় একটি ভূমিকা রেখেছিল কিন্তু আরএনজি সেক্টর। কিন্তু আমরা যদি আমাদের হাই স্কুল সেক্টরের দিকে তাকাই, সেই দিকে তাকালে আমরা দেখতে পাই যে আমাদের তুলনামূলকভাবে নারীরা অংশগ্রহণ কিন্তু সেখানে কম। বর্তমানে 25% মেয়ে কিন্তু আইসিটি বা তথ্য প্রযুক্তি বিষয়ক পড়াশোনা করছে, তারা আন্ডার গ্রাজুয়েট করছে তথ্য প্রযুক্তি বিষয়ক খাতে। কিন্তু দেখা যাচ্ছে এই যে 25% আমরা গ্রাজুয়েট পাচ্ছি, তার মধ্যে কিন্তু অ্যারাউন্ড 10 থেকে 12% তারা ক্যারিয়ারের দিকে যাচ্ছে। ওভারঅল তথ্য প্রযুক্তি খাতে আমরা পাচ্ছি প্রায় 20% মেয়েদের, কিন্তু স্টেমে গ্রাজুয়েট করছে এরকম মেয়ের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে আমাদের কম। আবার যাদেরকে পাচ্ছি তাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তারা প্রাথমিক বা মধ্যম পর্যায়ের কাজ করে। আমরা নীতি নির্ধারণীয় ক্ষেত্রে কিন্তু মেয়েদের ভূমিকাটাকে আরো কম পাই, সেখানে তাদের রিপ্রেজেন্টেশন 1%ও নেই বললে চলে। অথচ আমরা দেখি এইচএসসি তে অথবা আন্ডার গ্র্যাডে বা গ্রাজুয়েশন যখন করছে তখন কিন্তু মেয়েদের রেজাল্ট কিন্তু অনেক ভালো করছে। তাহলে কেন আমরা মেয়েদেরকে সেভাবে পাচ্ছি না?
এবং স্টেমে মেয়েদের অংশগ্রহণের ক্ষেত্রে আমরা যখন বলি, সেখানে কিন্তু শুধুমাত্র আমাদের এই টেকনিক্যাল বিষয়গুলোর দিকে লক্ষ্য করলেই হবে না, আমাদের সামাজিক এবং পারিবারিক প্রতিবন্ধকতাও আছে। আর আরেকটা বিষয় হচ্ছে স্টেমের সাবজেক্টকে ধরা হয় তুলনামূলকভাবে কঠিন সাবজেক্ট, এবং আমাদের ধারণা যা কিছু কঠিন তা মেয়েদের জন্য নয়। আমাদের এই ভুল ধারণাটাকে কিন্তু আমাদেরকে ভেঙে নিয়ে আসতে হবে, কারণ আমরা জানি মেধা শক্তির যখন কথা আসে তখন নারী এবং পুরুষ সবাই সমান। আমরা দেখি যে আমাদের বিশ্বের প্রথম প্রোগ্রামার ছিলেন অ্যাডা লাভলেস, আমরা এরপর পেয়েছি প্রথম কম্পাইলার নিয়ে কাজ করেছেন গ্রেস হপার, তিনি কোবল ল্যাঙ্গুয়েজ তৈরি করেছেন। আমরা মার্গারেটা হ্যামালটনের মতো গণিতবিদকে পেয়েছি। তাহলে কেন আমরা এই সময়টাতে পিছিয়ে পড়বো? আমাদের আজকের এই যে গোল টেবিল বৈঠকটি হচ্ছে, আমরা এখানে মূলত আলোচনা করব কিভাবে তথ্য প্রযুক্তি খাতে আমাদের কিশোরী এবং নারীর অন্তর্ভুক্তিকে আমরা আরো বেশি ত্বরান্বিত করতে পারি। তো আমরা প্রথমে চলে যাব যে আমাদের প্রথম প্যানেলিস্টের কাছে, এবং আমাদের এখানে আজকের প্যানেলিস্টের মধ্যে আমাদের যারা তথ্য প্রযুক্তি খাতে বিশেষভাবে আছেন, বড় অবদান রাখছেন, একেবারে উচ্চ পর্যায়ে যারা আছেন তারা যেরকম আছেন, ঠিক একইভাবে আমাদের যুব প্রতিনিধিও কয়েকজন আছেন। এবং আমরা আজকের এই প্যানেল ডিসকাশনটা শুরু করতে চাই আমাদের যুব প্রতিনিধির একজনকে দিয়ে। আমাদের প্রথম যুব প্রতিনিধি হচ্ছে মিস তোসাব্বির মুনতাহা। মুনতাহা, আপনি তো অনেকদিন ধরে তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করছেন, তথ্য প্রযুক্তি খাতে কাজ করে চেষ্টা করছেন, এবং আপনার কি মনে হয় যে তথ্য প্রযুক্তি খাতে নারীর অংশগ্রহণ যদি আমরা বাড়াতে চাই, সেই ক্ষেত্রে আপনি আপনার নিজের এক্সপেরিয়েন্স থেকে যদি আমাদেরকে একটু বলেন যে আপনি সরকারি বা বেসরকারি পর্যায়ে কি কি ধরনের সাপোর্ট আপনি প্রত্যাশা করেন? আমার মনে হয় মিস মুনতাহা ড্রপ করেছে। মুনতাহা আমাদের সাথে এই মুহূর্তে নেই। তাহলে আমি একটু মুনতাহা আসার আগে আগে আমি একটু চলে যেতে চাই আমাদের স্টার্টআপ বাংলাদেশের সিইও এন্ড এমডি টিনা এফ জাবিন আপার কাছে। তো টিনা এফ জাবিন আপা, আপনি তো স্টার্টআপদেরকে নিয়ে কাজ করছেন, এন্টারপ্রেনারদেরকে নিয়ে কাজ করছেন, কিন্তু আমরা কিন্তু দেখি যে বেশিরভাগ ক্ষেত্রেই যে এই স্টার্টআপের ভূমিকায় কিন্তু মেয়েদেরকে একটু আমরা কম দেখতে পাই, এবং বেশিরভাগ ক্ষেত্রে যখন দেখি যে মেয়েরা আছেন, ব্যতিক্রম আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা কো ফাউন্ডারের ভূমিকায় বা টিম মেম্বার হিসেবে থাকেন, একেবারে ফাউন্ডারের ভূমিকায় কিন্তু আমরা মেয়েদেরকে কম্পারেটিভলি কম পাই। তো আপনি যদি আপনার অভিজ্ঞতা থেকে বলেন যে আমরা কিভাবে আমাদের স্টার্টআপে মেয়েদের অংশগ্রহণটাকে বাড়াতে পারি, এবং আপনি এখানে এই জেন্ডার ব্যালেন্সটাকে নিয়ে আসার জন্য আসলে মেয়েদেরকে কি কি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে? Thank you so much, Dr. Lafifa Jamal. Assalamu alaikum, মাননীয় প্রতিমন্ত্রী মিস্টার জুনায়েদ আহমেদ পলক, থ্যাংক ইউ, আপনি আমাদের সাথে আছেন, সবসময় থাকেন। এবং এখানে আছে আমাদের প্রেসিডেন্ট ফ্রম বেসিস আলমাস কবির ভাই, and of course from বাক্কো ওয়াহিদ শরীফ ভাই, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন, এবং মোর্শেদ ভাই from ব্র্যাক, এবং all other dignitaries and distinguished guests, and also the country director Ms. Orla Murphy, Plan International. Thank you so much for arranging or planning this very, very timely event to celebrate the need of girls in the ICT. And thanks to A2I and Grameenphone and all the other organizers. Startup Bangladesh Limited niye ami ekটু boli, ami banglatei kotha boli, right? I think that's better. So Startup Bangladesh niye ami ekটু boli, এবং তারপরে আমি কমেন্ট করব about how Startup Bangladesh and ICT Ministry itself is working towards developing a startup ecosystem in Bangladesh, and also using gender lens to ensure that there is participation from women founders, startup women founders, in making sure that we invest in startups who are also not co-founders, but the founders are women. So a couple of things. Startup Bangladesh Limited is the first venture capital fund, 100% funded by the government of Bangladesh. In fact, it is one of the few venture capital funds which is funded by governments globally. There is probably not more than a dozen VC funds funded by governments. So this is a huge pioneering effort by the government of Bangladesh. And what we do is we do equity financing from seed to growth stage companies.
And very recently, we launched Shoto Borshe Shoto Asha, which is funding 50 startups using 100 crore, which is about $12 million, to commemorate the Golden Jubilee of Bangladesh, and also the birth centenary of So we recently funded 7 funds, our inaugural funds, and out of that, 2 are women founders in the areas of mental well-being and also telemed, specifically in diabetic platforms. We are also making sure that in funding the rest of the funds for the rest of the years, 43 funds, we will make sure that we are very mindful of having a balance between women funds and that we do use gender lens. না এটা ভিডিও লগইন করতে হয় ফেসবুক দিয়ে রিকোয়েস্টিং কাউসার ভাই কাউসার ভাই প্লিজ মিউট করে দিলে ভালো। In doing that, we make sure that we are curating startups which are founded by women founders. আমাদের কিছু এক্সপেরিয়েন্স হয়েছে আমরা যখন এই ফান্ডিং গুলাতে হাত দিলাম এই বছর। এক্সপেরিয়েন্সের মধ্যে প্রথম যেটা খুব প্রকট হয়ে ধরা পড়লো, যেটা লাফিফা তুমি বললা, যে মেয়েদের মেয়ে ফাউন্ডার কো ফাউন্ডার দেখছি, বা মেয়েরা যদিও আইসিটি তে পাস করে বার হচ্ছে, the percentage and the women who are getting into the entering the job force is a disproportionate. So আমরাও এই ধরনের একটা অসুবিধা দেখতে পাচ্ছি, যেখানে মেয়ে ফাউন্ডারদের লিডারশিপ স্কিলসটা, টেকনিক্যাল বিজনেস লিডারশিপ স্কিলসটা একটু কম। এবং এটা এই জন্য না যে দে আর লেস স্মার্টার, বিকজ মেয়েরা অনেক বেশি ক্রিয়েটিভ হয়, দে আর মোর ভিশনারিজ, এবং ওরা যে প্র্যাকটিক্যাল প্রুডেন্ট বিজনেস স্কিলস, বিং ভেরি ভেরি কি বলবো ব্যবসায়িক বুদ্ধিটা মেয়েদের একটু কম। ওরা ভাবে যে ব্যবসায়িক করতে গেলে তো আমার যে উদ্দেশ্য সেটা তো সফল হবে না। এবং আমরা সেই জন্য কিছু একটা নাম করা ডেভেলপমেন্টাল এজেন্সিজ, উই আর ওয়ার্কিং টু হ্যাভ MOU with a couple of developmental agencies, যেখানে আমরা লিডারশিপ ডেভেলপমেন্ট স্কিলস তৈরি করব আমাদের মহিলা ফাউন্ডার্সদের জন্য। তো সেটা একটা লিডারশিপ স্কিলস যেখানে আমরা কাজ করব। জেন্ডার লেন্সের কথা তো আমি বললাম যে we are going to use gender lens, and we are using gender lens to ensure that we have a parity in our funding. এছাড়াও আমরা যেটা আরেকটা জিনিস যেটা লাফিফা তুমি অলরেডি বলেছো, যে সামাজিক দৃষ্টিভঙ্গি, সেটা হলো আমরা নিজেরা যখন আমরা the women leaders, we also need to ensure that we are being advocates of other women. We need to mentor and develop women leaders. আমরা আমাদের অপর পক্ষের দিকে তাকালে হবে না, আসলে আমরা নিজেরা নিজেদের মেয়েদেরকে মেন্টর করতে হবে, কোচিং করতে হবে। এবং সেদিক থেকে স্টার্টআপ বাংলাদেশের একটা বড় ভূমিকা আছে, এবং এটা আমরা আমাদের যে লিডারশিপ আছেন, অফকোর্স আমাদের সাথে এখন আছেন আমাদের স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড, এবং ওভারঅল স্টার্টআপ ইকোসিস্টেমের গার্ডিয়ান এঞ্জেল বলি আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মিস্টার জুনায়েদ আহমেদ পলক। উনারও একটা খুব ডিরেক্ট একটা অবদান আছে এখানে, যেখানে আমরা সবসময় যেন আমরা মেয়েদেরকে আমরা একটা কি বলবো একটা ভূমিকা দিই, মানে একটা প্রেফারেন্স দিই আর কি। তো সেদিক থেকে আমরা যেটা করি সেটা হলো আমরা অন্যান্য যে সমস্ত মহিলা ফাউন্ডার্স আছে আমরা তাদেরকে যথেষ্ট মেন্টরিং করি, এবং দ্যাট ইজ পার্ট অফ আওয়ার এভরিডে ওয়ার্ক। আর এছাড়াও আমাদের আরেকটা যেটা আমরা করছি as a company, and this is a company philosophy, এবং that is we are making sure that আমাদের যে leadership team আছে, in our head of finance or controller or finance division, human resource division, in this whole, in our organizational structure, we have gender representation and parity
in the leadership skills. So সেদিক থেকে স্টার্টআপ বাংলাদেশের যে টিম এখন আমরা আপাতত আছে সেখানে there is almost 50-50 allocation or representation of gender, especially women. আরেকটা লাস্ট পয়েন্ট হলো যে সামাজিক দিক থেকে আমাদের আসলে আমরা অনেক কিছুই করতে পারি, গভর্নমেন্ট সাইড থেকে অনেক পলিসি নিতে পারি, প্রাইভেট ইন্ডাস্ট্রি পলিসি নিতে পারি, কিন্তু at the end of the day it's the mindset. We need to make sure that girls in ICT শুধু না, যেই মেয়েটা পাঠাও করে রাত্রেবেলা কাজ শেষ করে বাসায় যাচ্ছে সে যেন সেফলি বাসায় যেতে পারে, সেই জন্য আমাদের সামাজিক দিক থেকেও সবাইকে আগায় আসতে হবে যেন আমরা আমাদের পুরো সমাজটাকে মেয়েদের জন্য সেফ করতে পারি। থ্যাংক ইউ টিনা আপা, যে অনেকগুলো দিক আপনি আমাদের কাছে নিয়ে এসেছেন, যেটা হচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি নট অনলি টেকনিক্যালি সাউন্ড হলেই হবে না, আমাদের যে সামাজিক ও পারিবারিক প্রতিবদ্ধকতা সেই দিকটার প্রতিও আমাদের নজর দেওয়াটা অনেক বেশি জরুরি। তো আমরা আবার চলে যেতে চাচ্ছি যে সাব্বির মুনতাহার কাছে। তো সাব্বির মুনতাহা আমাদের যুব প্রতিনিধি হিসেবে আছেন এখানে, তো আপনি তো কাজ করছেন তথ্য প্রযুক্তি নিয়ে, তো আপনি কি মনে করেন যে তথ্য প্রযুক্তি খাতে নারীর অংশগ্রহণ বাড়াতে সরকারি বা বেসরকারি পর্যায়ে আপনি কি কি ধরনের সাপোর্ট প্রত্যাশা করেন? এবং আমি আমাদের সকল প্যানেলিস্টদের উদ্দেশ্য করে বলছি যে আমাদের যেহেতু বেশ অনেকজন প্যানেলিস্ট আছেন, আমরা 3 থেকে 5 মিনিটের মধ্যে আমাদের বক্তব্যটা শেষ করার চেষ্টা করব, এবং যেহেতু আমাদের এই ইভেন্টটা অনেকগুলো পেজে লাইভ যাচ্ছে, আমাদের মনে হয় বাংলায় যদি আমরা কথা বলি তাহলে একটু ভালো হয়। আমি দুঃখিত, ধন্যবাদ আপনাকে। এখানে উপস্থিত সকল অতিথিবৃন্দ আমার সালাম নিবেন। আমি তোসাবের মুনতাহা ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আমি বর্তমানে ইউনিভার্সিটি অফ ব্রাহ্মণবাড়িয়াতে ফার্স্ট সেমিস্টারে সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি। আমি বিসিসি এর মাধ্যমে আইসিটি বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ নিয়েছি এবং সিএসআইডির I2I প্রকল্পের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রশিক্ষণ নিয়েছি। বর্তমানে আমি আইসিটি ডিভিশনের লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আইটি প্রশিক্ষক হিসেবে রয়েছি। মডারেটর, আপনার প্রশ্নের উত্তর হিসেবে আমি বলতে চাই, প্রতিবন্ধীদেরকে নিয়ে সরকারের অনেক অবদান রয়েছে। প্রতিবন্ধী মানুষের চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান ইত্যাদিতে সুযোগ বৃদ্ধি করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নানা উদ্যোগ নিয়েছে। তথ্য প্রযুক্তিতে খাতে নারীদের এগিয়ে নিয়ে আসতে সরকারের নানা পদক্ষেপ আমরা দেখে থাকি। যেমন আইসিটি ডিভিশন নারীদের জন্য সি পাওয়ার প্রকল্প গ্রহণ করেছে, যার মাধ্যমে নারীদের তথ্য প্রযুক্তিতে দক্ষ হিসেবে গড়ে তোলা যায়। বিসিসি তথ্য প্রযুক্তির মাধ্যমে নারীদের জন্য ওয়াইফাই প্রকল্প গ্রহণ করছে আইসিটিতে দক্ষ করে উদ্যোক্তা তৈরি করার জন্য। এই প্রকল্পটি ছিল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সিএসআইডির দীর্ঘদিনের প্রচেষ্টার ফসল, যা আমাদের সকলের প্রিয় আইসিটি প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক স্যারের অবদান। ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় স্যারকে এবং সিএসআইডির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম স্যারকে এরকম একটি প্রকল্প প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উপহার দেওয়ার জন্য। পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প বাস্তবায়ন করেছে। জাতীয় মহিলা সংস্থার আরেকটি প্রকল্প তথ্য আপা, এর মাধ্যমে একটি ডিজিটাল তথ্য ভান্ডার সৃষ্টি হয়েছে, যেখানে সর্বস্তরের নারীর প্রবেশ ও তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত হবে। বেসরকারের অবদান প্রতিবন্ধীদেরকে নিয়ে বেসরকারি I2I প্রকল্প উদ্বোধন করা হয়েছে। এই প্রকল্পটি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যথেষ্ট পরিমাণে ভূমিকা পালন করছে। মাননীয় মন্ত্রী মহোদয়, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমরা যারা আইসিটি সেক্টরে কাজ করি প্রায় দেখা যায় অন্যান্যদের থেকে, এমনকি প্রতিবন্ধী পুরুষদের থেকেও আমরা বেতন কম পেয়ে থাকি, অথচ একই শ্রম আমরাও দিয়ে থাকি। বেশিরভাগ নারী প্রতিবন্ধী আছে যারা গৃহবন্দী, এমনকি তাদের কাছে কোনো ধরনের মোবাইল বা ল্যাপটপ পর্যন্ত নেই। যদি তাদের জন্য কোনো স্বল্প পরিসরে সরকারি বা বেসরকারি ভাবে এই ডিভাইস কেনার ব্যবস্থা করে দেওয়া হতো, পাশাপাশি বিশেষভাবে তথ্য প্রযুক্তি খাতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হতো,
তাহলে তারা রাষ্ট্র ও পরিবারের বোঝা হয়ে থাকতো না। যদিও আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় গত বছর থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের ফ্রিতে ল্যাপটপ প্রদান করে আসছেন এবং খুব শীঘ্রই আরো প্রায় 1000 ল্যাপটপ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ফ্রিতে বিতরণ করবেন। যদি স্যারের মতো অন্যান্য মন্ত্রণালয়গুলো এগিয়ে আসে তাহলে প্রতিবন্ধী ব্যক্তিরা ডিজিটাল বাংলাদেশে পিছিয়ে থাকবে না ইনশাল্লাহ। সরকারের কাছে আমাদের প্রত্যাশা এই যে মুজিব বর্ষের উপহার হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সুকন্যা তাইমা ওয়াজেদ পুতুল ম্যাম এবং সুপুত্র সজীব ওয়াজেদ জয় স্যারের নির্দেশনায় পলক স্যার আইসিটি ডিভিশনের মাধ্যমে বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম ইম্পোরিয়া নামে একটি সফটওয়্যার উদ্বোধন করেছেন। আইসিটি ডিভিশন, বিসিসি এবং সিএসআইডি কর্তৃক আয়োজিত জব ফেয়ারে প্রতিবন্ধী শিক্ষক ব্যক্তিরা যাতে অংশ নিতে পারে তার জন্য এটি তৈরি হয়েছে। এটি এখন দ্রুত প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অধিক প্রচারণার প্রয়োজন। পাশাপাশি সরকারিভাবে ফ্রিল্যান্সিং ট্রেনিং দেওয়া হয়, কিন্তু ট্রেনিং করানোর পর কোথাও চাকরি পাচ্ছি কিনা, কাজ করতে পাচ্ছি কিনা, যদি কাজ করতে না পারে তাহলে তার পিছনে কারণ কি ইত্যাদি কোনো মনিটরিং করা হয় না, যার কারণে অনেকেই শুধু ট্রেনিং এর পর ঝরে যাচ্ছে। বর্তমানে কোটা ব্যবস্থা বন্ধ, কিন্তু বাস্তবতার নিরিখে সমতা ও ন্যায্যতা আনতে প্রতিবন্ধী কোটা অতি আবশ্যক। সেক্ষেত্রে মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে মনিটরিং ব্যবস্থা থাকতে হবে যেন প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। বেসরকারি প্রতিষ্ঠানের কাছে আমাদের প্রত্যাশা, বেসরকারি প্রতিষ্ঠানে যতগুলো চাকরি ওপেনিং হবে সেগুলোতে বিশ্লেষণ করে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা করা এবং অবশ্যই সেখানে নারী প্রতিবন্ধীদের অংশগ্রহণ আবশ্যক করতে হবে। পাশাপাশি 10 থেকে 15% নিবে এমন একটা ঘোষণা দিতেই হবে। মাননীয় মন্ত্রী মহোদয়, সর্বশেষ আমি বলতে চাই বাংলাদেশ জনশক্তির অর্ধেকই নারী, যার মধ্যে একটা অংশ প্রতিবন্ধী নারী। যেহেতু ডিজিটাল বাংলাদেশ তৈরি এবং এসডিজির যে স্লোগান কেউ পিছিয়ে থাকবে না, এটা অর্জন করা বাংলাদেশ সরকারের বড় একটি লক্ষ্যমাত্রা। সেহেতু এই প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বেশি করে তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে প্রশিক্ষণ দেওয়ার পর এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গঠন নিশ্চিত করা যাবে। আমার বক্তব্য আর দীর্ঘ না করে আজ আমি এখানেই শেষ করছি। এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য আয়োজক সংস্থা এবং সিএসআইডি কে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তোসাবের মুফতাহা। ওর কথা থেকে কিন্তু আসলে অনেকগুলো পয়েন্ট চলে এসেছে। আমি দেখেছি যে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মদনী নোটসও নিচ্ছিলেন, এবং যেটা হয়েছে যে আমরা জানি যে আমাদের এই ডিজিটাল বাংলাদেশের ব্যানারে কিন্তু আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগে আমরা দেখেছি যে আমাদের যে নিডস গুলো আছে সেই নিডস গুলোকে যদি আমরা যথাযথভাবে তুলে ধরতে পারি, আমরা দেখি যে আমাদের সেই সমস্যাগুলো সমাধানে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ সবসময় এগিয়ে আসেন। এবং আমি পাশাপাশি যারা বেসরকারি পর্যায়ে আছেন তাদেরকে অনুরোধ করবো যে স্পেশালি যারা প্রতিবন্ধী যারা আছেন আইসিটি সেক্টরে কাজ করছেন তাদের এই নিডস গুলো। এবং একটা খুব বড় একটা জিনিস চলে এসেছে যেটা আসলে শুধুমাত্র প্রতিবন্ধীদের ক্ষেত্রে আমরা দেখি না, অন্য যে কোনো জায়গাতেই দেখি যে একই পরিমাণ স্কিল অথবা একই পরিমাণ এফোর্ট দেওয়া সত্ত্বেও অনেক সময় দেখি যে আমাদের পারিশ্রমিকের একটা হেরফের থাকে, যেটা আসলে আমাদের কারোর জন্যই কাম্য নয়। সেদিকটাও আমি মনে করি দৃষ্টি দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি এরপর চলে যাচ্ছি যে আমাদের বেসিসের প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবিরের কাছে। আমরা দেখছি যে আমাদের যে তথ্য প্রযুক্তি খাতে নারীর অংশগ্রহণ কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে, কিন্তু আমরা দেখছি যে বিপিও সেক্টরে অথবা এফ কমার্স বা ই কমার্সে নারীর অংশগ্রহণ যতটা বাড়ছে, আমরা যদি একেবারে কোর সফটওয়্যার ফিল্ডে বলি অ্যাজ এ প্রোগ্রামার, সেদিকে কিন্তু আমরা দেখছি যে কম্পারেটিভলি মেয়েদের অংশগ্রহণটা এখনো কিন্তু স্ট্যাটিস্টিক যদি বলি আগের মতোই রয়ে গেছে। তো এই জায়গাটাতে আমাদের আসলে একেবারে কোর সফটওয়্যার খাতে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে গেলে আসলে আমরা কোন দিকে দৃষ্টি দিতে পারি? জি, অনেক ধন্যবাদ। প্রথমেই আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি, তাকে সালাম জানাচ্ছি, এবং আমাদের ইন্ডাস্ট্রি থেকে যারা এসছেন, আমার কলিগ মিস্টার ওয়াহিদ শরীফ, মিস দিনা চাবিন, আমাদের গ্রামীণ ফোনের তানভীর ভাই,
মোর্শেদ ভাই, ব্র্যাকেট এবং আর যারা যারা আছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, and also a warm greetings to the country director Orla Murphy of Plan International. যেটা আপনারা মানে বলছিলেন, আমাদের এর আগের বক্তারা বলছিলেন, টিনা আপা বললেন, মুনতাহার কাছ থেকে আমরা শুনলাম, এবং মিস লাফিফা জামাল, ডক্টর লাফিফা জামালও যেটা বলেছেন যে আমাদের দেশের অর্ধেক জনসংখ্যার অর্ধেকই কিন্তু নারী। কিন্তু আমরা যখন একটু খেয়াল করে দেখি যে এই নারীর পার্টিসিপেশন ইন দ্য আইসিটি ইন্ডাস্ট্রি কতটা, তখন কিন্তু এই স্ট্যাটিস্টিক্সটা কিন্তু বেশ দুঃখজনক। আমরা বেসিস থেকে বেশ কিছু ফোকাস গ্রুপ ডিসকাশন বা এই জাতীয় আমরা একটা ইনফর্মাল সার্ভে আমরা এগুলো করেছি বিভিন্ন সময়, এবং একটা মোটামুটি একটা যেটা আমরা ধারণা পেয়েছি যে আইসিটি ইন্ডাস্ট্রিতে মেয়েদের পার্টিসিপেশন ইজ অ্যারাউন্ড 12 থেকে 13%, which is যেখানে যেটা বললাম যে প্রায় 50% যেখানে পপুলেশন উইমেন, সেখানে মাত্র 12 থেকে 13% হচ্ছে পার্টিসিপেশন ইন দিস ইন্ডাস্ট্রি। আরো দুঃখজনক হচ্ছে যে যদি এন্টারপ্রেনারশিপের কথা বলি, অর্থাৎ মনে করেন যদি সি লেভেলে যারা আছেন অথবা উদ্যোক্তা হিসেবে যারা আছেন মহিলা, সেটা যদি আমরা ক্যালকুলেট করতে যাই তখন সেটা পার্সেন্টেজটা নেমে দাঁড়ায় 2 থেকে 3%। সো এটা ডেফিনেটলি একটা হতাশাজনক। এখনো পর্যন্ত আমরা বিভিন্ন রকম ভাবে চেষ্টা করে যাচ্ছি, বেসিস থেকে চেষ্টা করে যাচ্ছি। আপনারা শুনেছেন এর আগে যে সরকার থেকে অনেক চেষ্টা করা হচ্ছে, স্পেশালি আইসিটি ডিভিশন নানা রকমের প্রজেক্ট নিয়েছে মহিলাদের পার্টিসিপেশন আইসিটি ইন্ডাস্ট্রিতে বাড়ানোর ব্যাপারে। আমরা যেটা বলছিলাম যে আমরা বেসিসে আমাদের একটি স্ট্যান্ডিং কমিটি, আলাদা একটি স্ট্যান্ডিং কমিটি আছে শুধু এই উইমেন আইসিটিতে যারা আছেন তাদের জন্য, এবং আমরা একটি উইমেন্স ফোরামও করেছি, যেই উইমেন্স ফোরামে শুধু মেম্বার না, সবাই যে কেউ যারা আইসিটির সাথে কোনো না কোনো ভাবে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে যুক্ত, তারা কিন্তু এই ফোরামের মেম্বার হতে পারে। সো আমরা বিভিন্ন সময় যে ডিসকাশন গুলো করেছি তাদের সাথে আমরা দেখেছি, যেটা ডক্টর লাফিফা জামাল তার সূচনা বক্তব্যে বলেছেন, which is very true, যে একটা অদ্ভুত ভীতি কাজ করে স্টেমের প্রতি। অর্থাৎ আপনার এই যে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যাথ, স্পেশালি ম্যাথ, অঙ্ককে মানুষ ভয় পায়, মেয়েরা ভয় পায়। আমাদেরকে বলা হয়েছে যে না, আমরা কেন কম্পিউটার সায়েন্স পড়ি না বা ইঞ্জিনিয়ারিং পড়ি না অথবা এই রিলেটেড সাবজেক্টটা পড়ি না, বিকজ অঙ্ক কঠিন লাগে। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে এই ভয়টা আসলে তাদের সত্যিকারের ভয় না, এই ভয়টা তাদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মাথার মধ্যে ছোটবেলা থেকে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে না, এটা তো একটা কঠিন জিনিস, এটা পড়ার দরকার নেই, তুমি অন্য কিছু পড়ো। সো এই জিনিসটা আমাদেরকে, এই সামাজিক একটা পরিবর্তন, একটা রেভলিউশন আমাদেরকে কিন্তু করতেই হবে, এবং এটার ব্যাপারে আমাদেরকে একেবারে গোড়া থেকে কাজ শুরু করতে হবে। Having said that, আমরা যেটা এখন আমাদের যে বাস্তবতা, সেই বাস্তবতা নিয়ে আমরা বেসিস থেকে যেটা করছি, আমাদের প্রায় 1600-র মতো কোম্পানি আমাদের মেম্বার রয়েছে। এছাড়াও আরো বেশ কিছু আইসিটি কোম্পানি রয়েছে। আমাদের ধারণা প্রায় 2000-এর উপরে আইসিটি কোম্পানি রয়েছে। তাদেরকে আমরা যেটা বলেছি যে যারা যারা বেসিস মেম্বার, তাদের যদি মিনিমাম 25% স্টাফ যদি মহিলা হয়, তারা কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পাবে। বেসিসের যে কোনো যে বিভিন্ন সার্ভিস ফি থাকে সেখানে তারা ডিসকাউন্ট পাবে। সো আমরা উৎসাহ দিচ্ছি এই কোম্পানিগুলোকে যে তাদের যে এমপ্লয়ি সংখ্যা আছে সেখানে কমপক্ষে 25% তারা মহিলাদেরকে এমপ্লয় করার জন্য। এটা আমরা আশা করছি এটা 25 থেকে এটা বাড়িয়ে আমরা 30-35 এবং আলটিমেটলি এটা আমরা 50-এ নিয়ে যেতে পারবো আগামী বছরগুলোতে। আমরা এটা দিয়ে শুরু করেছি। খুব একটা ভালো, মানে অনেস্টলি যদি বলি, খুব একটা ভালো রেসপন্স এখনো পাচ্ছি তা না, তবে পাচ্ছি। এটা আমি মনে করি এটা একটা শুরু। এছাড়া আমরা বেসিস থেকে যেটা করি, আমাদের এই স্ট্যান্ডিং কমিটি এবং আমাদের যে উইমেন্স ফোরাম আছে, এখান থেকেও আমরা আমাদের যে সবচেয়ে বড় যে প্রোগ্রামটা হয় সফট এক্সপো, বেসিস সফট এক্সপো অ্যানুয়াল প্রোগ্রাম যেটা হয়, যেটা এই সাউথ এশিয়ার মধ্যে কিন্তু সফটওয়্যার এবং আইটিএস এর সবচেয়ে বড় একটা এক্সপোজিশন। সেখানে আমরা গতবারও প্রায় 20টার মতো স্টল আমরা উইমেন উদ্যোক্তাদের জন্য ফ্রিতে কমপ্লিমেন্টারি ভাবে কিন্তু তাদের জন্য বরাদ্দ করেছি। তার আগের বছরও আমরা তাই করেছিলাম। এছাড়াও আমরা আইটিসি শ্রী ট্রেডস এর সাথে একসাথে যুক্ত হয়ে আমরা উইমেন এন্টারপ্রেনারদের নিয়ে বিদেশের এক্সিবিশন গুলোতেও আমরা গেছি। সো এবং তাদের কোনো এই ব্যাপারে কোনো, এটা কমপ্লিমেন্টারি ছিল। সো এইভাবে আমরা তাদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছি।
আমি মনে করি যে আমাদের বাংলাদেশের সরকারের যে ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে, যেটা আমরা প্রমাণ বারবার করে পেয়েছি, গত বছর যখন আমরা লকডাউনে গেছি আমরা কিন্তু পরের দিন থেকে আমাদের কাজকর্ম সবকিছু চালু রাখতে পেরেছি বিকজ অফ দিস ইনফ্রাস্ট্রাকচার, এই যে ইন্টারনেটের ইনফ্রাস্ট্রাকচার। এবং এই কারণে কিন্তু সরকারকে ধন্যবাদ দিতেই হয়। যদিও এই ইনফ্রাস্ট্রাকচারটা চোখে দেখা যায় না, কিন্তু এটা ছিল বলেই কিন্তু আমরা গত একটা বছর সবকিছু চালিয়ে গেছি। আমাদের অফিস আদালত, স্কুল, কলেজ, কেনাকাটা, এন্টারটেইনমেন্ট সবকিছুই কিন্তু আমরা ইনফ্রাস্ট্রাকচার, ইন্টারনেটের ইনফ্রাস্ট্রাকচার দিয়ে করেছি। এই ইন্টারনেটের ইনফ্রাস্ট্রাকচারটা আরেকটা বড় ব্লেসিং নিয়ে আসছে এই আমাদের ছোট মহিলা উদ্যোক্তাদের জন্য। চিন্তাই করা যায় না যে একেবারে মফস্বলে বসে, গ্রামে বসে, প্রান্তিক পর্যায়ের যে উইমেনরা আছে, যে নারীরা আছেন, তারা এই ইনফ্রাস্ট্রাকচারের উপরে ভর করে, তারা ইন্টারনেট ব্যবহার করে, ফেসবুক পেজের প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা কিন্তু নানা ধরনের উদ্যোক্তা হিসাবে আত্মপ্রকাশ করেছে। সেলাই করে জিনিস বিক্রি করছেন, আচার বানিয়ে জিনিস বিক্রি করছেন, নানা ধরনের। এইভাবে কিন্তু এফ কমার্স হ্যাজ বিকাম আ ব্লেসিং। সো এই এফ কমার্সটাকে আমাদেরকে কিন্তু আরেকটু প্রসার যাতে এটা লাভ করে সে ব্যাপারে আমি সরকারের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। এবং আমি এফ কমার্স যেহেতু উইমেনদেরকে একটা স্বাবলম্বী হওয়ার একটা মানে পথ দেখিয়ে দিয়েছে, এবং আমি একটা তথ্য দিয়ে রাখি, এফ কমার্সে আমরা জানি যে কয়েক লাখ উদ্যোক্তা আছে, তার মধ্যে ইন্টারেস্টিংলি 50% হচ্ছে উইমেন উদ্যোক্তা। ভেরি ভেরি ইন্টারেস্টিং। সো এইখানে কিন্তু একটা খুব ভালো একটা মানে একটা কাজ হয়েছে। এইখানে আমরা হঠাৎ করে, যেন আমার সরকারের প্রতি অনুরোধ, যে এটা নিয়ে অনেক কথাবার্তা চলছে যে এফ কমার্সে যারা ব্যবসা করে তাদের ট্রেড লাইসেন্স নাই, তাদের রেজিস্ট্রেশন নাই। সো এইখানে যেন হঠাৎ করে এখন তাদেরকে কোন রকম এই রুলস এন্ড রেগুলেশনস এর মধ্যে আবদ্ধ না করে ফেলা হয়, তারা যাতে এখনো এই এফ কমার্সটা ইউজ করতে পারে, এভাবে একটু আরেকটু কিছুদিন আমরা একটু ছাড় দিতে চাই। এবং আমি মনে করি যে হঠাৎ করে যদি আমরা তাদেরকে বলি যে না ট্রেড লাইসেন্স লাগবে, তখন কিন্তু এই মেয়েরা কিন্তু এটা পারবে না করতে, এই ট্রেড লাইসেন্স গুলো নিতে পারবেন না, তারা ঘরে বসে কিন্তু এই জিনিসগুলো বিক্রি করছে। সো হয়তো আমরা যেটা ফ্রিল্যান্সারদের জন্য যেটা করা হয়েছে একটা রেজিস্ট্রেশন সিস্টেম, সেই রকম যদি একটা রেজিস্ট্রেশন সিস্টেম করা যায়, নট আ ট্রেড লাইসেন্স বাট আ রেজিস্ট্রেশন সিস্টেম, নিবন্ধীকরণ, তাহলে কিন্তু হয়তো আমাদের যে উদ্দেশ্য যে একটা কনজিউমার প্রোটেকশন, সেটা হয়তো মানে ফুলফিল হতে পারে। সো আমি এই দিকে একটু দৃষ্টি আকর্ষণ করছি। উইমেন উদ্যোক্তাদের জন্য সরকারের প্রতি আরেকটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিসিক এর অনেক ল্যান্ড এবং অনেক জায়গা কিন্তু খালি পড়ে আছে। এইগুলোকে যদি নামমাত্র মূল্যে উইমেন উদ্যোক্তাদের, নারী উদ্যোক্তাদের কাছে ভাড়া দেওয়া যায়, তাহলে কিন্তু তারা কিন্তু অফিসের মানে কাজটা সেখানে তারা করতে পারে। অনেকে কিন্তু অফিসের যে অনেক যে ভাড়া, এই কারণে কিন্তু অনেক উইমেন উদ্যোক্তা কিন্তু তারা বড় হতে পারছে না। সো এখানে আমি সরকারের একটু সাহায্য চাইছি। আমরা এবার যে এনবিআর এ আমরা বাজেটের প্রপোজাল জমা দিয়েছি, সেখানে আমরা বলেছি যে 300 কোটি টাকার একটি ফান্ড তৈরি করার জন্য, যেই ফান্ড থেকে শুধুমাত্র নারী উদ্যোক্তাদের জন্য 2% সুদে একটা সফট লোন দেওয়া হবে, শুধুমাত্র নারী উদ্যোক্তাদের জন্য। এবং এইটা আশা করছি অর্থমন্ত্রীর সাথেও আমাদের একটি মিটিং হয়েছে, সেই মিটিং এ ওটা আমি বলেছি। সো এই জিনিসটা যদি করা যায়, আমার মনে হয় আরো বেশি নারী উদ্যোক্তা, যেটা আমি বললাম এখন পর্যন্ত আইসিটি ইন্ডাস্ট্রিতে মাত্র 2 থেকে 3%, এটা আমার মনে হয় আরো বাড়বে। আর আরেকটি জিনিস প্রপোজাল আমি করতে চাই, সেটা হচ্ছে যে আগামী 10 বছরের জন্য যে কোনো নারী উদ্যোক্তা হলে আগামী 10 বছরের জন্য তাদের কর্পোরেট ট্যাক্স মওকুফ করা হোক। যেটা যদি করা হয়, এটা একটা বিশাল স্টেপ হবে এবং আমার মনে হয় একটা বড় বুস্ট হবে। মানে আমি শুধু আইসিটির কথা বলছি না, আইসিটি ইন্ডাস্ট্রিতে কর্পোরেট ট্যাক্স কিন্তু 2024 পর্যন্ত মওকুফ করাই আছে, আমি বলছি ইন জেনারেল। সো যদি এই ধরনের একটা স্টেপ নেওয়া যায়, তাহলে কিন্তু আমার মনে হয় নারীদের পার্টিসিপেশন ইন বিজনেস, স্পেশালি ইন আইসিটি ইন্ডাস্ট্রি, অনেক গুণ বেড়ে যাবে। আমি মনে করি, আমি জাস্ট আরেকটা কথা বলে শেষ করছি। এটি হচ্ছে যে আমি মনে করি যে আমাদের বাংলাদেশের যে সামাজিক পটভূমি, প্রেক্ষাপট, সেখানে অনেক সময় আমাদেরকে মেনে নিতে হয় যে হ্যাঁ, নারীদের অনেক সামাজিক দায়িত্ব থাকে, তাদের সন্তানকে লালন পালন করতে হয়, সংসারের বিভিন্ন রকম কাজ করতে হয়। কিন্তু ইন্টারেস্টিংলি আমি মনে করি যে আইসিটি এমন একটা ক্যারিয়ার, যেই কাজটা কিন্তু ঘরে বসেও দরকার হলে করা যায়, যেটা আমরা গত 1 বছর করেছি সাকসেসফুলি। এবং যেই ক্যারিয়ারটা ঘরে বসেও করা যায়, সেটাই তো আইডিয়াল একটা আমাদের দেশের প্রেক্ষাপটে নারীর ক্যারিয়ার হিসেবে চুজ করার জন্য। সো
বেশি বেশি করে নারীরা এই আইসিটি ইন্ডাস্ট্রিতে আসুক, ক্যারিয়ার তৈরি করুক, এবং শুধু ক্যারিয়ার না, উদ্যোক্তা হিসাবে আত্মপ্রকাশ করুক, এই কামনা করছি। এবং এই অনুষ্ঠান আজকে অর্গানাইজ করার জন্য প্ল্যান ইন্টারন্যাশনাল, প্রথম আলো এবং গ্রামীণ ফোন, A2I সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। ধন্যবাদ সৈয়দ আলমাস কাবির ভাই, আপনার এই বিভিন্ন দিক নির্দেশনা আপনি দিয়েছেন সেই জায়গাগুলিতে। পাশাপাশি আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আমরা দেখি যে, যেহেতু আমি ইউনিভার্সিটিতে আছি, যে আমাদের অনেক সময় স্টুডেন্টদেরকে যখন তারা 4th ইয়ারের শেষের দিকে চলে আসে ইন্টার্নশিপে যেতে হয়, এবং যখন ইন্টার্নশিপে যেতে হয় আমি মনে করি যে আমাদের যে কোম্পানিগুলো আছে, বেসরকারি খাতেও যারা আছে, তারা যদি স্পেশালি ফিমেলদের জন্য কিছু অ্যালোকেট করে রাখেন, একটু ভালো একটা ইন্টার্নশিপ অফার করা, আমি মনে করি সেটা পরবর্তীতে তাদেরকে কিন্তু ক্যারিয়ারে যেতে সাহায্য করবে। অনেক সময় কিছু কিছু ডিপার্টমেন্ট থাকে যাতে ফর্মাল ইন্টার্নশিপও থাকে না, তারপর যদি ফিমেলদের জন্য আলাদা করে কিছু ইন্টার্নশিপ অফার করা হয়, আমি মনে করি সেটা পরবর্তীতে তাদেরকে ক্যারিয়ার ডেভেলপমেন্টে হেল্প করে। এবং বিশেষ করে আমি আরেকটা জিনিস উল্লেখ করতে চাই যে আমরা দেখেছি আমাদের দেশে এই গত কয়েক বছরে যে স্পেশালি প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশনামূলক এবং দূরদর্শী কিছু সিদ্ধান্তের কারণে মেয়েদেরকে প্রণোদনা দেওয়ার কারণে কিন্তু আমরা দেখেছি যে আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে কিন্তু মেয়েদের অংশগ্রহণ অনেক বেড়েছে এবং ঝরে পড়ার রেটটাও কিন্তু অনেক বেশি কমে গেছে। ঠিক একইভাবে আমি মনে করি যে আমাদের আন্ডারগ্রেড পর্যায়েও যে সমস্ত মেয়েরা স্টেম বিষয়ে পড়াশোনা করবেন, তাদের জন্য যদি আলাদা করে কিছু স্কলারশিপ গভর্নমেন্ট দিতে পারে, সেটাও আমি মনে করি যে আমাদের মেয়েদেরকে কিন্তু আরো উদ্বুদ্ধ করতে পারে স্টেমের দিকে আসার জন্য। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে ফ্যামিলি ব্যারিয়ারও থাকে, এবং যখন দেখা যাবে যে সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে, তখন কিন্তু তারা পরিবার থেকেও অনেক সময় সহায়তা গুলো পেতে পারে তাদের স্টেম ক্যারিয়ারের দিকে যাওয়ার জন্য। যেখানে এখন দেখি বাধা হচ্ছে, হয়তোবা সরকারের কিছু এই ধরনের স্কলারশিপ বা তাদের জন্য কিছু প্রণোদনা দেওয়া হলে তখন দেখা যাবে যে পরিবার থেকেও তাদেরকে উদ্বুদ্ধ করতে পারে তারা। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের ব্যাকওয়ার্ড প্রেসিডেন্ট মিস্টার ওয়াহিদ শরীফ এর কাছে। আমরা দেখছি যে বিপিও খাতে কম্পারেটিভলি মেয়েদের অংশগ্রহণটা অনেক বেশি, কিন্তু আমি একটা দিকে আমার কাছে মনে হয় যে সিনিয়র রোলে বা লিডারশিপে, বিপিও খাতে লিডারশিপে মেয়েদের অংশগ্রহণটাকে আপনি কিরকম দেখছেন? সেটা কি আশানুরূপ আছে কিনা? যদি আশানুরূপ না থাকে তাহলে সেটার কারণ কি এবং সেটা থেকে উত্তরণের উপায়টাই বা কি? ধন্যবাদ লাফিফা আপা। প্রথমেই মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় জুনায়েদ আহমেদ পলক এমপি এবং আমার ইন্ডাস্ট্রি কলিগ আলমাস ভাই, গ্রামীণ ফোনে তানভীর ভাই আছেন, মোর্শেদ ভাই আছেন ব্র্যাক থেকে, and definitely greetings to Miss Orla Alicia Murphy, Country Director, Plan International, এবং যারা যারা আজকে এখানে অ্যাটেন্ড করছেন সবাইকে ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। সো লাফিফা আপা, ডেফিনেটলি বিপিও খাতে তো ডেফিনেটলি একটা অভাব আছে ম্যানেজমেন্টে মহিলাদেরকে, আর ইন জেনারেল কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে যদি আমরা দেখি ইট ইজ আ স্কারসিটি আছে সব লেভেলেই, মিড লেভেল ম্যানেজমেন্ট থেকে টপ লেভেল ম্যানেজমেন্ট পর্যন্ত আমাদের আসলে ওই ধরনের ওমেন পার্টিসিপেশন আসলে দেখা যায় না, একদম মানে খুবই মিনিমাম। তো এটা কিছু কারণ ডেফিনেটলি আছে আমাদের। when we talk about mid level management, এটা আসলে নট অনলি ওমেন্স, আমাদের মানে অন্যান্য ক্ষেত্রেও কিন্তু মিড লেভেল ম্যানেজমেন্ট একটা বিশাল স্কারসিটি আছে, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে আইসিটি ডিভিশন থেকে ট্রেনিং এর অনেকগুলো ট্রেনিং এর প্রজেক্ট নেওয়া হয়েছে, আগে করানো হয়েছে, এখনো করানো হচ্ছে। তো এইগুলো আসলে কন্টিনিউয়েশনটা থাকা দরকার। আর ঘুরে ফিরে আসলে আমাদেরকে বলতেই হবে যে আসলে এই আমাদের এডুকেশন সিস্টেমে আসলে আমাদেরকে একটু নজর দিতেই হবে যে আসলে কি ধরনের এডুকেশন তারা পাচ্ছেন প্রাইমারি লেভেল থেকে শুরু করে বা সেকেন্ডারিতে, তারপরে কলেজ, এবং তারা যখন জব মার্কেটে আসছে কি ধরনের স্কিল সেট নিয়ে তারা আসছে, এবং যখন যারা জবে জয়েন করতেছে তাদের সেই লেভেলের এক্সপোজারটা আছে কিনা। আমি আরেকটা জায়গাতে একটু নজর দিতে চাই যে নট অনলি খালি এডুকেশন পার্সপেক্টিভে, আমরা যেটা বিপিও সেক্টরে যেটা আমরা দেখে থাকি যে সামাজিক একটা প্রতিবন্ধকতা এখনো কিন্তু আমরা দেখছি, যে ফ্যামিলি থেকে একটা প্রতিবন্ধকতা থাকে, তারপরে স্পেশালি মেয়েদের ক্ষেত্রে যে বিপিও সেক্টরে যেমন কাজ করতে গেলে যেমন 24/7 আমাদের কাজ হয়। ইন্টারন্যাশনাল প্রসেস গুলো যারা রান করে তাদের তো ডেফিনেটলি 24/7, আমাদের ডোমেস্টিক প্রসেসও 24/7 কাজ হয়। সেই ক্ষেত্রে মেয়েদেরকে আসলে এখনো আমরা একটা স্টিগমা আছে যে মেয়েরা যদি রাত্রে কাজ করে তাহলে সেখানে একটা সামাজিক ভাবে বা পরিবার থেকে একটা
নেগেটিভ ভাবে এখনো দেখা হয়। তো আমরা এই জিনিসগুলোকে খুব বেশি ফেস করি, যেহেতু আমাদের এই ইন্ডাস্ট্রিতে কিন্তু একদম বেসিক এন্ট্রি লেভেলে সবাই একদম গ্রাজুয়েশন করেই কিন্তু ফার্স্ট জবে ঢুকে, এবং সেখান থেকে আপনি যেটা বললেন যে একটা ম্যানেজমেন্ট বা ম্যানেজারিয়াল রোলে একজনকে যেতে গেলে যে ধরনের এক্সপার্টিজ গ্রো করে, যে ধরনের এক্সপেরিয়েন্স তাকে গেইন করে আসতে হবে, সেটা কিন্তু তারা ইচ্ছা করলেও কিন্তু যেতে পারে না। কিন্তু পজিটিভ সাইডটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে যে আমাদের এখানে কিন্তু ওমেন পার্টিসিপেশন বা ওমেন এমপ্লয়মেন্ট কিন্তু অনেক হায়ার। আমরা যেটা দেখে থাকি যে অলমোস্ট 35 to 40% অফ আওয়ার টোটাল মানে ওয়ার্কফোর্স কিন্তু আমাদের ফিমেল ওয়ার্কফোর্স, এবং তাদের পারফরমেন্স যদি আমি কম্পেয়ার করি মেল টু ফিমেল, পারফরমেন্স কিন্তু অনেক বেটার দেন মেল পারফরমেন্স আমরা যদি বিপিও সাইডে দেখি। কারণ এখানে আসলে আমাদের মানে হাই এন্ড টেকনিক্যাল নলেজের দরকার নেই, আমাদের বেসিক কিছু নলেজ থাকলেই তারা দে ক্যান পার্টিসিপেট, দে ক্যান জয়েন দি ওয়ার্কফোর্স, এন্ড তারপর আস্তে আস্তে তারা ট্রেনিং নিয়ে এক্সপেরিয়েন্স নিয়ে তারা গ্রো করতে পারে। কিন্তু এই যে কিছু চ্যালেঞ্জেস গুলা যেগুলো আছে, সামাজিক কিছু চ্যালেঞ্জেস এখনো আছে, তো এই জায়গাগুলোতে আমার মনে হয় উই হ্যাভ টু ওয়ার্ক রিগোরাসলি। যে আমরা যদি পার্শ্ববর্তী দেশকে দেখি, ইন্ডিয়া দেখি বা ফিলিপিন, শ্রীলঙ্কা, আমরা যদি কম্পেয়ার করি যারা বিপিও বা আইটিআইটিএস ইন্ডাস্ট্রিতে এই রিজিয়নে ভালো করছে, সেইখানের ওয়ার্ক এনভায়রনমেন্ট, সামাজিক আন্ডারস্ট্যান্ডিং, সেটা থেকে কিন্তু আমরা এখনো অনেক পিছিয়ে আছি। সো আমাদের এখনো একটা মেয়ে যদি রাতে 11টার পরে বাসায় যায়, তাকে বাসায় অনেক সময় যারা মেসে থাকে বা আলাদা ভাড়া করে থাকে তাদেরকে কিন্তু সেখানে ঢুকতে দেওয়া হয় না, বা কোশ্চেন করা হয় যে কেন এত রাত কেন আসছে। এবং রাস্তায় অনেক সময় ল এনফোর্সমেন্ট অথরিটিও কিন্তু তাদেরকে থামায়, যদিও দেখানো হয় কার্ড, আইডি কার্ড, তারপরেও তারা কিন্তু কোশ্চেন করে যে একটা মেয়ে রাত 11টার পরে কেন কাজ করে। কিন্তু আমরা পৃথিবীর অন্যান্য দেশে দেখতে পাই যে তারা কিন্তু সারা রাত ধরেই কাজ করছে, তারা এন্ড দে আর ফাইন উইথ দ্যাট। তো এই জায়গাগুলোতে কিন্তু আমাদের একটা সামাজিক একটা আন্ডারস্ট্যান্ডিং বা একটা জায়গা থেকে আমাদের কিন্তু বের হয়ে আসতে হবে যে যদি আমরা আসলে ওই লেভেলের পার্টিসিপেশন চাই এবং আমরা যদি কম্পিট করতে চাই, তো আমাদের কোনো ওয়ে নাই, আমাদের মানে উই হ্যাভ টু ব্রিং দ্য ওমেন ইনটু দি ওয়ার্কফোর্স, নট অনলি খালি আইটিআইটিএস বাট ইন জেনারেল ওয়ার্কফোর্সে কিন্তু আমাদেরকে আনতে হবে মহিলাদের, কিন্তু দে ওয়ান অফ দ্য লার্জেস্ট পার্ট অফ দি ওয়ার্কফোর্স আমাদের কান্ট্রিতে। সো আর বিপিও সেক্টর যেটা বললাম, দিস ইজ আ ফ্যান্টাস্টিক প্লেস মেয়েদের আসার জন্য, কারণ এখানে অনেক ফ্লেক্সিবিলিটি আছে, তারা ওয়ার্ক ফ্রম হোম করতে পারে, তারা পার্ট টাইম কাজ করতে পারে, তারা ইভেন যখন তারা ইউনিভার্সিটিতেও যাচ্ছে তখন তারা কিন্তু পার্ট টাইম কাজ করে ফুল টাইম ইউনিভার্সিটি পাস করার পরে ফুল টাইম তারা হতে পারে, এবং অনেক ধরনের ওয়েতে তারা কাজ করতে পারে, তারা সেখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের থেকে তারা এসে কাজ করতে পারে। সো এইটা আমার মনে হয় যে ওয়ান অফ দি সেক্টর দ্যাট উই শুড ফোকাস অন। আহমদ ভাই কিছু পয়েন্টে কভার করেছে, আমি জাস্ট একটা পয়েন্ট অ্যাড করতে চাই যে এখানে পার্টিসিপেশন আরো বাড়ানোর জন্য যদি গভর্নমেন্ট থেকে কিছু ইনসেনটিভ দেওয়া হয়, যে যাদের যেসব কোম্পানিতে, প্রাইভেট কোম্পানিতে যদি ওমেন পার্টিসিপেশন বা এমপ্লয়মেন্ট একটা সার্টেন লেভেলের উপরে থাকে, তাদেরকে কিছু ইনসেনটিভ দেওয়া উচিত, যাতে তারা আরো মোটিভেটেড হয় টু এনকারেজ দ্য ফিমেল পার্টিসিপেশন। এবং এই যে তাদেরকে যে আপনি যেটা বললেন যে তাদেরকে ম্যানেজারিয়াল রোল বা ম্যানেজমেন্ট রোলে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের ইনভেস্টমেন্ট করতে হয় একটা কোম্পানিকে তাদের পিছনে, সেটার আসলে কোম্পানির ইনসেনটিভটা কি বা কোম্পানিদের মোটিভেশনটা কি। তো সেই জায়গাতে আমার মনে হয় যদি সরকার কিছু পলিসিগত সহযোগিতা করে বা এনবিআর থেকে যদি কোনো ট্যাক্সের কোনো ব্রেক বা কোনো ইনসেনটিভ থাকে, সেই জায়গা থেকে থাকলে এটা মনে হয় আরো বেটার রেজাল্ট আমাদেরকে দিবে সামনে। বাট ডেফিনেটলি বিপিও ইজ মানে মহিলাদের বা ফিমেল এমপ্লয়মেন্টের জন্য ডেফিনেটলি একটা পজিটিভ জায়গা এখন পর্যন্ত আমরা দেখেছি। তো এটাকে যদি আরেকটু নার্চার করা হয়, আরেকটু যদি পজিটিভলি দেখা হয়, ডেফিনেটলি এটাকে আরো বেশি ভালো একটা জায়গাতে আমরা নিয়ে যেতে পারবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ প্ল্যান ইন্টারন্যাশনাল, গ্রামীণফোন, এটুআই, প্রথম আলো এরকম একটা প্রোগ্রাম করার জন্য এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াহিদ শরীফ ভাই, আপনি বেশ কিছু পয়েন্ট বলেছেন, প্লাস গভর্নমেন্ট ইনসেন্টিভের কথা বলেছেন যে যদি আমার ফিমেল এমপ্লয়ি বেশি থাকে সেক্ষেত্রে। পাশাপাশি আমি মনে করি যে বেসরকারি পর্যায়েও যে ধরনের বিপিও কোম্পানিগুলো আছেন, তারাও কিন্তু কিছু অর্গানাইজেশনাল প্র্যাকটিস নিয়ে আসতে পারেন ফিমেল ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট নিয়ে আসার জন্য। যেরকম বলছেন অনেক সময় রাতে মেয়েদেরকে যেতে বেগ পোহাতে হয়,
তাহলে হয়তো বা যদি একটা ভেহিকল সাপোর্ট দেওয়া যায় অফিস থেকে, সো দ্যাট তারা নিরাপদে বাড়িতে পৌঁছাতে পারে। কারণ আমাদেরকে করতে হবে কি যে আমরা চাই মেয়েরা আসুক, মেয়েরা এগিয়ে আসুক, মেয়েরা সমান হোক, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সেই সাপোর্টটাও দিতে হবে। আমরা সাপোর্টটা না দিয়ে যদি চাই মেয়েরা এগিয়ে আসুক, সেটা ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য সমান কেন বা মানে বাড়ানোটাও কঠিন হয়ে যায়। তো আমি মনে করি সরকারি পর্যায়ে যেরকম আমাদের বেশ কিছু দায়িত্ব আছে, একইভাবে এই বেসরকারি ইন্ডাস্ট্রি গুলোরও কিন্তু যথেষ্ট পরিমাণ দায়িত্ব আছে যে কিভাবে তারা ফিমেল ফ্রেন্ডলি একটা অর্গানাইজেশন করতে পারে, সো দ্যাট আমাদের মেয়েরা আরো বেশি ইন্সপায়ার্ড হয় সেই কোম্পানিগুলোতে যাওয়ার জন্য। আচ্ছা, এরপরে আমরা একটু আবার চলে যাই যে আমাদের যুব প্রতিনিধির কাছে। আমাদের সাথে সাথে আছে কিশোর আলোর রিপ্রেজেন্টেটিভ মিস সাফা জারিন সুকন্যা, ও কিশোর আলোতে প্রদায়ক হিসেবে কাজ করছে। তো আমার সুকন্যার কাছে আমি একটু জানতে চাই যে আমাদের অনেক ক্ষেত্রে আমাদের কিশোরী অথবা নারীরা কিন্তু সাইবার হ্যারাসমেন্টের শিকার হয়, এবং আপনার কি মনে হয় যে এই সাইবার হ্যারাসমেন্ট সম্পর্কে আমাদের কিশোরী বা নারীদেরকে যদি আমরা সচেতন করতে চাই, সেক্ষেত্রে মিডিয়া কি রকমের ভূমিকা পালন করতে পারে? ধন্যবাদ ম্যাম। আমি সাফা জেরিন সুকন্যা, বিকারুননিসা কলেজ দ্বাদশ শ্রেণীতে পড়ছি। আর আমি একজন কিশোর আলো স্বেচ্ছাসেবক। প্রশ্নটা করার জন্য ধন্যবাদ। আমরা সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে তথ্য অনুযায়ী দেখেছি যে গড়ে 15 থেকে 20 বছর বয়সী নারীরা সাইবার ক্রাইমের সাইবার হ্যারাসমেন্ট হচ্ছে। আর ঢাকায় কিন্তু শুধুমাত্র 70%। তাহলে অন্যান্য উপজেলা জেলা তো আছেই। আর লকডাউনে কিন্তু এই লকডাউনের জন্য ঘরে বসে কাজ করার জন্য বিগত 1 বছর ধরে কিন্তু আমরা সবাই অনলাইনের দিকে বেশি ঝুঁকে পড়ছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে যে শুধু নারীরাই যে হ্যারাসমেন্ট শিকার হচ্ছে তা নয়, এখানে সব ধরনের মানুষও হ্যারাসমেন্ট শিকার হচ্ছে। এখন সমস্যা হচ্ছে যে যে পরিমাণে মানুষ হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, সে পরিমাণে মানুষ কিন্তু সাইবার ক্রাইমের জন্য কোনো রিপোর্ট করছে না। এখানে অনেকগুলো কারণ আছে যে আহ, দেখা গেছে তারা জানি না যে কোথায় কিভাবে গিয়ে কার কাছে গিয়ে সাহায্য নিতে হবে, রিপোর্টটা কিভাবে করতে হবে তারা সেটাই জানে না। আবার দেখা যায় যে অনেকেই রিপোর্ট করাটাই ঝামেলা করে। তারা মনে করে কি যে অনেক কিছু করতে হবে, আমাকে কাগজপত্র জমা দিতে হবে বা আমাকে এখানে সেখানে যেতে হবে। দেখা যাবে যে তাদের কাছে অনেক সময় দেখা যায় প্রমাণ থাকে না, বা তখন ভাবে যে আমি কিভাবে আসলে কি করবো। সেই ক্ষেত্রে তখন মনে করি কি যে না থাক, চুপ করেই থাকি। আহ, এটাই তারা ভালো মনে করে, তখন তারা রিপোর্ট করে। তো বরঞ্চ বলতে হয় যে আসলে আমাদেরই বা কি করা উচিত, বা আমরাই কি করতে পারি। এখানে হচ্ছে আমাদের গোড়াটাই সমস্যা। এখানে আমাদের আহ বলেই দেওয়া হয়েছে যে এটা করলে সেটা হবে বা ওটা করলে সেটা হবে, একটা ভয় থেকেই যায়। আসলে এক্ষেত্রে আমরা কি করতে পারি? আর আহ, এরকম দেখা গিয়েছে আমরা সবাই যারা নিউজ পড়ি কম বেশি, আমরা সবাই জানি যে হচ্ছে যে পুলিশ ডিপার্টমেন্ট থেকে নারীদের জন্য হচ্ছে পুলিশ সাইবার সাপোর্ট ফর উমেন, এটার একটা হেল্পলাইন আছে, পেজেও আছে। আমরা চাইলেই সেখান থেকে হেল্প নিতে পারি। এছাড়াও হচ্ছে দেখা গিয়েছে যে ইগল আছে, ইগল একটা অ্যাপ, যেখানে হচ্ছে সাইবার হ্যারাসমেন্টের জন্য আমরা চাইলেই হেল্প নিতে পারি। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমরা এই ব্যাপারগুলো কিন্তু সবাই জানি না। সবাই আসলে সবাই জানে না। এমনকি আমি নিজেই জানতাম না। আমি যদি এই জিনিসগুলো নিয়ে মানে ঘাটাঘাটি না করতাম, সত্যি আমিও জানতে পারতাম না। তো এই তথ্যগুলা যে মানে পুলিশ ডিপার্টমেন্ট থেকে এই কাজগুলো করছে, তারপরে এমনকি হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার থেকে কিন্তু একটা হেল্পলাইন চালু করা হয়েছিল। তো আমি জাস্ট দেখার জন্য আমি ওই হেল্পলাইনে ফোন দিয়েছিলাম যে ফোনটা যায় কি। কিন্তু দেখি যে সেটাও হচ্ছে কাজ করছে না। এমনকি ওখানে আমি দেখেছিলাম যে অনেকেই বলছিল যে ফোন নাম্বারটা বন্ধ। আসলে দেখা যাচ্ছে যে আমরা আবার হেল্পও নিতে চাচ্ছি, কিন্তু আমরা কিন্তু সাহায্য মানে সেই হেল্পটা পাচ্ছি না, সাহায্য পাচ্ছি না। এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন ভাবে কাজ করছে। হয় আমরা সেটা জানি না, বা কিভাবে কি করতে হয় সেটা বুঝতে পারছি না, আর না হয় সেটা বুঝেও হয়তো সেটা আমরা অগ্রগতি মানে আমরা সেটা করতে যাচ্ছি না, হয় একটা ভয়ের কারণে, না হয় আমাদের অজানার কারণে। তো আসলে আমরা মিডিয়া যদি এই জিনিসগুলো নিয়ে একটু কাজ করি, বা আমরা এই তথ্যগুলো, এই যে এতগুলো ডিপার্টমেন্ট যে কাজ করছে নারীদেরকে নিয়ে, তো সেটা যদি আমরা আরো বেশি
মানুষের কাছে জানাই এই তথ্যগুলো, তার ব্যবহার কিভাবে করতে হয়, একটা বাসের স্ট্যান্ড আমরা কিভাবে করবো, জিনিসগুলো কিভাবে কার্যক্রম করা উচিত, সেটা যদি আমরা বিভিন্ন জায়গায় কর্মশালা বা যাই হোক না কেন আসলে নেওয়া হয় তাহলে অনেক ভালো হতো। কিন্তু আহ, তার আগে হচ্ছে ডিপার্টমেন্ট গুলাতে হচ্ছে দেখা যাচ্ছে এই এগুলো কিন্তু তথ্য জানে না আসলে আমরা কিভাবে কার্যক্রমগুলো এতগুলো যে কার্যক্রম রয়েছে সেটা কতটুকু অবলম্বন বা আমরা কিভাবে তাদের কাছে পৌঁছাবো, সেটা উল্টা আমার আরো প্রশ্ন। ঠিক আছে, থ্যাংক ইউ সুকন্যা। আমরা দেখেছি কিন্তু মিডিয়া যে কোনো জায়গাতে অনেক বড় ভূমিকা পালন করতে পারে। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে বিটিভিতে ফ্যামিলি প্ল্যানিং এর উপর ছোট ছোট টিজার আসতো, সেটা দিয়ে কিন্তু অনেক বড় একটা আন্দোলন সম্ভব হয়েছে। তারপরে দেখেছি যে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার ক্ষেত্রে ছোট ছোট টিজার থাকতো। তখন তো আমরা বিটিভি দেখতাম শুধু, অথবা রেডিও শুনতাম। তখন কিন্তু দেখতাম যে আসলে এই জিনিসগুলো কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করতে পারে। এবং এখন তো আমাদের আসলে মিডিয়ার পার্সপেক্টিভটা অনেক বড় হয়েছে, আমাদের অনলাইন মিডিয়া তো আছে, অনেকগুলো টিভি চ্যানেল আছে, অনেক পত্র পত্রিকা আছে। এবং আমি মনে করি যে আসলে যে অনলাইন হ্যারাসমেন্ট, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যে আমাদের যদি ছোট ছোট ডকুমেন্টারি, যেরকম আমরা দেখেছি আইসিটি ডিভিশন গুজব নিয়ে প্রচুর কাজ করেছেন, ছোট ছোট ডকুমেন্টারি করেছেন। তো একইভাবে যদি অনলাইন হ্যারাসমেন্ট নিয়েও এরকম 30 সেকেন্ড বা 1 মিনিটের কিছু ভিডিও তৈরি করা যেতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু বিভিন্ন দিবসকে সামনে রেখে, এখন আমরা দেখি যে ঠিক আগে যেরকম একটা সকল অ্যাডভার্টাইজমেন্ট ছিল, এখন দেখা যায় একটা মেসেজ দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট গুলো হয়। তো এরকম মেসেজ দিয়েও কিন্তু আমরা বেশ কিছু অ্যাডভার্টাইজমেন্টও করে নিয়ে আসতে পারি, যেটা মনে করি যে পরবর্তীতে আমাদের আসলে সচেতন করতে অনেক বেশি ভূমিকা রাখবে। এরপরে আমরা চলে যেতে চাচ্ছি আমাদের ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর মিস্টার কে মোর্শেদের কাছে। আপনি তো আসলে অর্থনীতির মানুষ, তো আইসিটি সেক্টরে আমরা আসলে শুধু আইসিটি সেক্টর বলতে চাই না, আমাদের অ্যাকচুয়ালি ওভারঅল সকল সেক্টরেই কিন্তু একটা জেন্ডার গ্যাপ আছে। আইসিটি সেক্টরে সেটা তুলনামূলকভাবে একটু বেশি। এখন এই যে আমাদের একটা জেন্ডার গ্যাপ একটু বেশি আমরা পেয়ে যাচ্ছি, মানে আমাদের আইসিটি সেক্টরে হচ্ছে, এর ফলে আসলে আমাদের কি কি অপরচুনিটি গুলো মিস হয়ে যাচ্ছে, বা এর কারণে আমাদের ইকোনমিতে কি ধরনের প্রভাব পড়ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ লাফিদা আপু এই প্রশ্নের জন্য। আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, যার নেতৃত্বে আসলে আজকে এই যে আলোচনা, আমরা সরকারি বেসরকারি সবাই মিলে একটা ইস্যু, যে ইস্যুটা আমরা সবাই মনে করছি খুব গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে এরকম একটা মুক্ত আলোচনায় আসতে পেরেছি। প্রথম থেকেই ওনার এই যে ওপেননেস, এই যে কনসালটেটিভ যে অ্যাটিচিউড, সেইটাকে আমি প্রথমে সালাম জানিয়ে আমি বাকি যারা ইন্ডাস্ট্রি থেকে এসেছেন, আমার বড় ভাই আলমাস কবির ভাই আছেন এখানে, বাক্যর ওয়াহিদ শরীফ ভাই আছেন, তারপরে তানভীর ভাইকে দেখতে পাচ্ছি জিপির, we have Orla Murphy from Plan International। বাট এই অনুষ্ঠানটা যাদের জন্য করা, এখানে মুনতাহা আছেন এবং সুকন্যা, বিকজ at the end of the day আমরা গার্লস ইন আইসিটি দিয়ে আমরা এই যারা বুড়ো হয়ে গেছি তাদের আসলে তেমন কিছু কন্ট্রিবিউট করার আছে কিনা আপনাদের আছে, এবং আমরা আপনাদের দুজনের কথাই এই জন্য আমি দেখলাম যে সবসময় মানে অনেক বেশি বাস্তবসম্মত, যেহেতু ইউর ফেসিং ইট ডে ইন ডে আউট। সো মাই রিগার্ডস টু ইউ। এন্ড আমি দেখছি এখানে কাউসার ভাই আছেন, সাংবাদিক, প্রথম আলো আছে, অনেকেই আছে, সবাইকে আমার সাদর সম্ভাষণ, শুভ দুপুর। দুপুর পার হয়ে গেছে 12টা 10। সো আমি 3-4টা ইস্যু তুলতে চাই। একটা হচ্ছে অনেক আলোচনাতেই খুব ইয়েটা আসলো যে আমাদের সরকার কিছু ইনসেন্টিভ দিতে পারে, এখানে দিতে, আমরা নিজেরা খুব একটা শিওর না যে ওয়ার্ক প্লেসের ডাইভার্সিটিতে লাভ কি হয়। হ্যাঁ, এটা there are studies after studies after studies which shows that if you have diversity in workplace, you benefit, you as a company benefit enormously. So if we would realize ourselves, আমরাই যদি বুঝতাম আসলে কি লাভ, আমরা কিন্তু সরকারের কাছ থেকে প্রণোদনার জন্য বসে থাকতাম না। আমরা নিজের উদ্যোগে যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের ইন্ডাস্ট্রিতে, এই আমাদের নিজের ব্যবসা প্রতিষ্ঠানে, নিজের প্রতিষ্ঠানে এই ডাইভার্সিটিটা আনার জন্য চেষ্টা করতাম।
এটা আমার প্রথম বক্তব্য। দ্বিতীয়, আপনি যেটা বললেন আই কমপ্লিটলি এগ্রি যে এই যে আমরা দেখছি আইটি সেক্টরে মেয়েরা কম, উদ্যোক্তা হিসেবে মেয়েরা কম। আইটির বাইরেই কি আর মেয়েরা অনেক উদ্যোক্তা আছেন? তা তো নাই। মানে আমরা বাংলাদেশে মেয়েদের খুব সম্প্রতি গত অগাস্টে একটা রিসার্চ করেছিলাম বের করার জন্য যে এই করোনাকালীন সময় মহিলা উদ্যোক্তারা কি অবস্থায় আছেন। সেখানে একটা জিনিস বেরোলো, মহিলা উদ্যোক্তা মানেই স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। বড় উদ্যোক্তা যারা আছেন তাদের সংখ্যা খুব হাতে গোনা। সো মেয়েরা ব্যবসায় বা চাকরিতে আসতে পারছে না কেন, এই সমস্যাটা সার্বজনীন, শুধু আইসিটি সেক্টরের জন্য না। আমরা জানি যে একদম শুরু থেকে আমাদের কালচারাল নর্মস এন্ড ট্যাবুজ স্টপ গার্লস ফ্রম কন্টিনিউইং দেয়ার স্টাডিজ। চাইল্ড ম্যারেজ বাংলাদেশে এখনো একটা বড় ধরনের সমস্যা। মেয়েকে বোঝা মনে করা হয়, বিয়ে দিয়ে দেওয়া হয়, যা পরে তার কাজ হয়ে দাঁড়ায় ঘর সংসার সামলানো। আজকে আমরা যে দুজনকে দেখছি, আমি বলবো এরা দুজন ব্যতিক্রম। বাংলাদেশে কজন মেয়ে ভিকারুন্নিসা স্কুলের গণ্ডি পেরোতে পারে? তারা যেখানে স্কুলে যায়, যে কলেজে যায়, সেখানে হয়তো শিক্ষক শিক্ষিকারাও মনে করেন যে এই কলেজ পার হয়েছে, এখন তো মেয়ের বিয়ে হয়ে যাওয়াই উচিত। সো ওই যে একটা সামাজিক প্রেশার, একটা নর্ম, একটা ন্যারেটিভ, that is quite pervasive, I must say. So tackling that needs a consolidated effort from both government and non-government agencies alike. So এটা হচ্ছে আমাদের কি করার আছে যদি এনজিও দের পক্ষ থেকে। কিন্তু আমি ইন্ডাস্ট্রির কথা বলছি। ইন্ডাস্ট্রিতে কি আর উই রিয়েলি সেফ? আর আওয়ার গার্লস সেফ ইন দ্য ইন্ডাস্ট্রি? I'm not again singling out ICT industry. I'm saying there's this global discourse of safeguarding. I'm sure Almaz bhai janen, Wahid bhai janen, Tanvir bhai to janen, আমি নিশ্চিত সেফগার্ডিং এর সংক্রান্ত আমার ধারণা ওনাদের আলাদা একটা এফোর্টও আছে। বাট আমাদের ইন্ডাস্ট্রিগুলিতে সেফগার্ডিং এর অবস্থা কি? How much are we, what is the environment that we could create? What we are offering? What security are we offering? What career path are we offering? এই জিনিসগুলি আমাদের নিজেদের একটু দেখতে হবে। তাহলে একটা প্রশ্ন উত্তর পাওয়া যাবে যে লাফিবা ডিপার্টমেন্ট থেকে পাশ করে একটা মেয়ে কেন কিন্ডারগার্টেন স্কুলের টিচার হচ্ছে, কেন সে ব্যাংকার হচ্ছে, কিন্তু টেকনোলজিতে আসছে না, কেন উদ্যোক্তা হচ্ছে না। এই জিনিসগুলি তখন একটু ক্লিয়ার হবে যে আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের আর কি করার ছিল, যাতে করে যে মেয়েরা আসছে না তো সেটা সামলাতে হবেই, যারা আসছেন তারাও কেন টেকনোলজিতে আসছে না সেটা একটু দেখতে হবে। এরপরে আমি ছোট্ট ছোট তিনটা গল্প বলার জন্য, যে আমি কি করে জাস্ট এক্সাম্পল হিসেবে তত্ত্ব কথা বলেছি অনেকগুলি। যেমন আমরা when we face this trouble, যে আমাদের মেয়েদেরকে বিকাশের মাধ্যমে আমাদের করোনা কালীন সময়ে টাকা ট্রান্সফার করতে হবে। প্রথমে দেখলাম যে ওরা তো বিকাশ চালাতে পারে না, এবং তখন অনেকেই বললো ভাই মেয়েদেরকে দেওয়া যাবে না, ওরা বিকাশ নাই, খুব কঠিন, উল্টা পাল্টা করে ফেলবে। Then we took a project, a small pilot in partnership with IDEO.org, and we found out that if we can introduce a little bit of gamification, তাহলে মেয়েরা ছেলেদের চেয়েও, so you need a little bit of incentive for the women to take the extra trouble that they need to take to overcome their literacy barrier, IT literacy barrier, and that worked wonderfully. So again, আমরা যদি আসলে সিরিয়াস হই, আমাদেরকে একটু এক্সট্রা কষ্ট করতে হবে বের করার জন্য যে কি করলে মেয়েরা এই মোবাইল চালানোটা শিখে ফেলে। একই রকম ভাবে think about আমরা টিচার্স, আমাদের করোনার সময় আমাদের ব্র্যাকেট যে ইনফর্মাল স্কুলগুলি আছে, একটা সময় তো আমাদের ৬৪,০০০ স্কুল ছিল, এখন সংখ্যা কমেছে।
এইখানের যে শিক্ষার্থীরা তাদের একদম প্রত্যেক মাসে আলাদা করে ট্রেনিং দিতাম কন্টিনিউয়াস এডুকেশন অংশ হিসেবে। সেই ট্রেনিংটা করোনায় বন্ধ হয়ে গেল। আমরা তখন চিন্তা করলাম কম্পিউটার মাধ্যমে দেওয়া যাবে, কম্পিউটার তো সবার কাছে নাই, মোবাইল আছে। তখন সবাই বললো যে মোবাইল দিয়ে মহিলা টিচারদের আপনি পারবেন না, এরা গরিব এইচএসসি পাস করা টিচার, এরা প্রাইমারি স্কুলে পড়া, এদের দিয়ে হবে না। Again, we found out with pleasantly surprised যে they could adopt it just fine. একটা ছেলে টিচারের থেকে একটা মেয়ে টিচারকে যে কখনোই মোবাইল ইউজ করে নাই, তার জন্য এক্সট্রা 2 দিন লাগে। এই 2 দিনটা তাকে আলাদা করে শুধু মোবাইল চালানো শেখাতে হয়। And that worked like that. আপনি যদি একটু দ্রুত শেষ করতে পারলে আমার জন্য একটু আমি ভালো শেষ গল্পটা বলি তাহলে। ব্র্যাকে আমাদের যেটা হলো যে আমরা আমাদের টেকনোলজি ইউনিটে আমি যখন জয়েন করি তখন মাত্র 2 জন নারী কর্মী ছিল, বাকি সবাই ছেলে। দিস ওয়াজ এ চ্যালেঞ্জ টু মি যে আমি কি করে এটা বাড়াতে পারি। এন্ড দেন উই ফাউন্ড আউট যে আমাদের যখন আমরা ওই রিক্রুটমেন্ট করি, রিক্রুটাররা জেনারেলি লুক ইনটু aptitude, but more than that, the attitude. But the attitude benchmark that we look for is created for men's world. You need to tweak the attitude framework, the soft skill framework for the girls. And if you do that, the same recruiter can find adequate enough number of girls who you can hire in your organization. So all I'm saying, we probably need to go a little bit extra in our organization, in our industry, and in our mindset. Change a little bit change in our mindset. If we're actually serious about bringing women into technology. And আজকের আলোচনা, the presence of Honorable State Minister, the presence of so many senior leaders of the industry tells me that there is no dearth of interest, and we should be able to do that, inshallah. Thank you. Thank you very much. এরপর আমরা চলে যেতে চাচ্ছি গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্স অফিসার সৈয়দ তানভীর হোসাইনের কাছে। তো গ্রামীণফোন তো ওয়ান অফ দ্য লিডিং টেলিকমিউনিকেশন কোম্পানিজ ইন বাংলাদেশ। তো আপনাদের এই কোম্পানিতে অ্যাকচুয়ালি স্টেমে মেয়েদেরকে পার্টিসিপেশনকে উৎসাহ দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আপনাদের কি ধরনের পদক্ষেপ নিয়েছেন, বা আপনারা কি ধরনের ইনসেন্টিভ অথবা অর্গানাইজেশনাল প্র্যাকটিসেস আছে যেটা কম্পারেটিভলি মেয়েদেরকে আগ্রহী করে স্টেমে অংশগ্রহণ করার জন্য? লাতিফা আপা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সবার প্রিয় আইসিটি মন্ত্রী পলক ভাই, আমার ইন্ডাস্ট্রি কলিগ আলমাজ ভাই, ওয়াহেদ ভাই, মোর্শেদ ভাই, টিনা আপা, ওরলা মার্ফি ফ্রম প্ল্যান, and the future of Bangladesh, সুকন্যা and মুনতাহা, সবাইকে শুভেচ্ছা। আমি একটু বলতে চাই যে শুরুতে যে there is a globally সায়েন্স জেন্ডার গ্যাপ আছে, যেখানে মেয়েরা স্টেমে কম। গ্লোবালি দেখা যায় যে প্রায় 30% of the female are in the STEM, the rest are male. বাংলাদেশে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে only 10 to 13% of the female who are in STEM education joins হচ্ছে গিয়ে ওয়ার্কফোর্স। তার মানে খুবই কম একটা আমরা সংখ্যা পাই যারা এলিজিবল টু ওয়ার্ক ইন দি কর্পোরেট। না, একটা জিনিস চিন্তা করতে হবে যে women in technology is not a problem for only today. It is an issue for tomorrow and days after tomorrow. এটা কিন্তু মনে রাখতে হবে। সো আজকে আমরা যে স্টেপস গুলো নিব এটা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে, and that is why it is very important. একটা স্টাডি বলেছে যে আজকে যেসব চিলড্রেন গোয়িং টু অর এন্টারিং প্রাইমারি স্কুল, প্রাইমারি এডুকেশন, 65% of them will do jobs that do not exist today. And in the future, most jobs will be driven by technology and innovation. So STEM or science background is so much important আমাদের ফিউচার জেনারেশনের জন্য। সো এইখানে আমাদের বুঝতে হবে যে আজকে থেকে আমরা যে কাজগুলো করছি, হাউ দিস উইল অ্যাকচুয়ালি হেল্প দ্য উইমেন টু বি ইন দি স্টেম ফিল্ড, join the workforce and be part of the earning community. So it's very important. গ্রামীণ ফোনে আমরা কি করছি?
in the last few years in Grameenphone, we have taken gender diversity as one of the key focus areas because we know the importance. এখানে অনেকে বলেছে why diversity brings or makes proper business sense. It actually give you a better customer insight and actually ensure better profitability and sustainability. So it's a clear business case. We have separate KPI to assess gender diversity like any other business KPI. So it is the commitment from the top team. Otherwise, nothing moves, right? So you have to have the commitment from the top team and that is ensured. প্রথমে যে কাজটা করি that is on the culture. We focus on inclusive culture. Culture না হলে এমপ্লয়িরা থাকতে চায় না এবং আপনারা সবাই অনেক কিছু বলেছেন যে what are the barriers for women to join workforce and especially in the STEM area. So এইখানে আমাদের কিন্তু সেফটি দেখতে হয়, উইমেনদের যাতে কমফোর্টেবল থাকতে পারে, উইমেন ফ্রেন্ডলি পলিসি হতে পারে, সবগুলো আমরা নিয়ে আসি। and then আমি একটা ছোট একটা বেসিক এক্সাম্পল দিই। যখন কোভিড ছিল না, যখন আমরা সবাই used to work at office, we used to give peak and drop for employees. That's a huge relief for women to come to work in the morning, and even if they are late going back, they don't go through those kind of harassment that other women may face from different corners. So culture পরে যেটা আসে সেটা হচ্ছে যে focus, upskill and reskill. আমরা Grameenphone টেকনোলজি ইন্ডাস্ট্রিতে আছি, আমাদের অনেক ফিমেল কলিগস আছে those who did not come from the tech background, but our survival in the company and in the industry that we more or less need techno commercial background. So যেসব female colleagues came from general business background, we take them through structured learning process so that they get some technology skill set, because it is very important that we know more or less some basics of the technology. So এখানে আমরা focus upskill করছি, reskill করছি for the female employees so that they stay relevant. You know, the innovation is so fast paced. If we don't have the relevant skill sets, we become irrelevant in the company. 28%, almost like 30% of the employee actually gone through focus, expert or STEM training in the last 2 years. 16% of our female employees are actually working in critical competency areas, which are mostly high STEM areas. Then we also encourage female to grow up and take up more leadership role. Unfortunately, we do not have any CXO at the moment who can be female, but we are looking forward that in the future, not so distant, in the near foreseeable future, we have colleagues in the management team who are female. And that is why it is important to build the pipeline, and we are working on the pipeline. যদি আমরা acquisition দেখি, in the last 2 years, we recruited 61 females. That's a good number. And almost 30 came from the STEM background. And you will be also happy to know that since we have a low male-female ratio, we are not very proud of our female ratio. So in all external recruitment, we have a mandate that 80% of the external recruitment will be female. Not too many companies in Bangladesh can actually have this kind of strong mandate that we will search for female, and they have to be qualified. One thing that is guaranteed, every female joining Grameenphone, they are joining because they are talent, not because they are just female. Because this was another mandate from the top team and also from female, that do not recruit me because of my gender. Recruit me because I will contribute. I will actually compete with anybody else and everybody else. And that is what we are doing. So 80-20 external recruitment. These are going to minute to wrap up করতে পারি। Sure. এর বাইরে আমরা যেটা করছি যে beyond our employee base, যারা future, the students, we are having different platforms like She, একটা platform. We work with the students, we make them mentee. Even in that platform, 80% are actually coming from the STEM background. Then we have GP Explorer, কয়েকদিন আগে আমরা লঞ্চ করেছি বিশালভাবে, 357 students came from different corners of Bangladesh. 50% are female and 44 of them are from STEM background.
Then we are also partnered with UNICEF and Ministry of Women, Children Affairs, and we have taken 90,000 adolescent girls into online safety trainings. So holistically, we are building the pipeline within our existing employee base. We are recruiting, and then we are also working with government and different partners to build the pipeline from the very early ages. That's what we are trying to do in Grameenphone. Thank you so much. থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এটা একটা খুব ভালো একটা পয়েন্ট করছেন, যেটা আমিও সবসময় বিলিভ করি যে আই হ্যাভ প্রুভ মাইসেলফ whoever I am, সেটা আমি মেল হই বা ফিমেল হই, আমাকে নিজেকে প্রুফ করে সামনের দিকে আগাতে হবে। আমার অর্গানাইজেশন আমাকে সাপোর্ট দিবে, বাট আমার যদি স্কিলে গ্যাপ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমার অর্গানাইজেশন আমাকে কিন্তু সাপোর্ট দিয়ে আমাকে এগিয়ে নিয়ে আসতে পারবে না। সো আমাকে কিন্তু প্রত্যেকটা স্টেপে, স্পেশালি স্টেমে যদি আমরা ক্যারিয়ার করি, এখানে কিন্তু আমাদের স্কিল ডেভেলপমেন্টটা একেবারে একটা কন্টিনিউয়াস প্রসেস। এখানে আজকে আমি যেই টেকনোলজি নিয়ে কাজ করছি 6 মাস পর অবসলিট হয়ে যায়। সো স্কিল ডেভেলপমেন্টটা অনেক বড় একটা জায়গা। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের ইউথ রিপ্রেজেন্টেটিভ আসাদুজ্জামান আসাদের কাছে। আমরা একটু ল্যাগ করছি সময়, আসাদকে আমি একদম শার্প 3 মিনিটে শেষ করতে বলবো। যে আসাদ, আপনি তো নিজেও ফিজিক্যালি চ্যালেঞ্জ পিপলদেরকে নিয়ে কাজ করছেন, তো আপনি কি মনে করেন ফিজিক্যালি চ্যালেঞ্জ পিপলদেরকে এমপাওয়ার্ড করার জন্য টুলস হিসেবে আইসিটি কতটা সহায়ক হতে পারে? ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমদ পলক সহ অন্যান্য অতিথিবৃন্দ এবং ল্যাবে সংযুক্ত সকলকে জানাই ইয়েস বাংলাদেশের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল গার্লস এন্ড আইসিটি ডে এর শুভেচ্ছা। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, ইয়েস বাংলাদেশের কোর কমিটি মেম্বার এবং সেই সাথে একজন ফ্রিল্যান্সার। তো যেহেতু আমরা ডিসেবিলিটি নিয়ে কাজ করি এবং এই বিষয়গুলো আমি অনুধাবন করেছি এবং আমার পাশাপাশি একজন ছাত্র, সেই অনুযায়ী আমি বলতে পারি যে হচ্ছে আমরা আমাদের যে কোর্স, আমরা যে হচ্ছে একাডেমিক শিক্ষার পাশাপাশি আমাদের দক্ষতা অর্জনে আমরা কোর্সেরা, উডিমি সব বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম থেকে আমরা বিভিন্ন ধরনের দক্ষতা অর্জনে কাজ করি এবং শিখে থাকি। সেখানে অনেক প্রতিবন্ধী তরুণ বা পার্সন উইথ ডিসেবিলিটি বা বিশেষ চাহিদা সম্পন্ন তরুণ আছেন যারা অনলাইনে কোথায় কিভাবে আইসিটি বিষয়ে কোর্স করবে এবং কোর্সগুলো কিনতে যে ডুয়াল কারেন্সি কার্ডের প্রয়োজন হয় সেগুলো কিন্তু সহজলভ্য নয়। সেক্ষেত্রে যদি বাংলাদেশ সরকারের একটি প্ল্যাটফর্ম থাকতো যেখানে এই সার্টিফিকেশন গুলো দেওয়া হবে এবং তারা চাকরি, ফ্রিল্যান্সিং, অনলাইনে ব্যবসা করার ক্ষেত্রে সেসব দক্ষতা অর্জন করবে এবং এর ফলে প্রতিবন্ধী তরুণ তরুণীরা ঘুরে দাঁড়াতে সহায়ক হবে। তো এক্ষেত্রে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ সরকারকে আইসিটিতে বাংলাদেশকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই সাথে হাইটেক পার্ক নির্মাণ, ফ্রিল্যান্সারদের সুযোগ বৃদ্ধি, নতুন উদ্যোক্তা তৈরিতে বাংলাদেশ সরকারের উদ্যোগকে স্বাগত, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এই সময় অনলাইন ক্লাস করছি, এর একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে অনেকেই গ্রামে থাকে বা এমন জায়গায় থাকে যেখানে নেটওয়ার্ক একদমই নেই এবং তার পাশাপাশি ল্যাপটপ বা অন্যান্য ডিভাইস গুলোও নেই, যার কারণে অনেকে পিছিয়ে পড়ছে এবং ঝরে পড়ছে। সেক্ষেত্রে যদি বিশেষ মোবাইল ডাটা প্যাকেজ কোম্পানিগুলোর সাথে চুক্তি করা যেত এবং সেই সাথে ল্যাপটপ বা অন্যান্য ডিভাইস গুলো দেওয়ার ব্যবস্থা করা যেত, সেক্ষেত্রে অনেক ঝরে পড়ার হার কমে আসতো। আর একটা বিষয় হচ্ছে আমরা এখন অনলাইন প্ল্যাটফর্ম জুম বা গুগল মিট ব্যবহার করছি, যেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের ওরিয়েন্টেশন দেওয়ার সুযোগ হয়নি বলতে গেলে। আর যারা দৃষ্টি প্রতিবন্ধী বা অন্যান্য প্রতিবন্ধকতা রয়েছে তারা কিন্তু এইটা ব্যবহারের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। আবার আমরা অনলাইনে যখন আমাদের হচ্ছে অনেক ক্লাস আছে যেগুলোতে কম্পিউটার আমাদের আবশ্যক, কিন্তু সেগুলোর ক্ষেত্রে আমাদের হচ্ছে হাতে কলমে অনেক সময় আমাদের থিওরি পড়ানো হচ্ছে, হাতে কলমে দেখানো হচ্ছে না, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের গ্যাপ থেকে যায় এবং আমাদের পরবর্তীতে চাকরির ক্ষেত্রে কিন্তু এর প্রভাব ফেলে। তাই শিক্ষকরা যদি থিওরির পাশাপাশি হাতে কলমে দেখান এবং মূলত অফলাইন শিক্ষায় অভ্যস্ত আমরা অনলাইন শিক্ষার ক্ষেত্রে কোর্সকে আরো বেশি কার্যকরী করতে শিক্ষকরা যদি অনলাইন ভিত্তিক প্রশিক্ষণ এবং কারিকুলাম তৈরি করেন, এটা আমাদের অনেক বেশি দরকার। অনলাইনে সকল শিক্ষার্থীদের সাথে যোগাযোগ ও ইন্টারঅ্যাকশন চ্যালেঞ্জিং, তাই এই বিষয়ে সকল শিক্ষার্থীদের নিকট হতে প্রজেক্ট নেওয়া এবং হাতে কলমে প্রয়োগ করছে কিনা তা নিশ্চিত হওয়া দরকার। আমরা প্রায়ই বিভিন্ন ক্যারিয়ার ফেয়ার দেখি যেখানে সরাসরি নিয়োগ দেওয়া হয়, কিন্তু যেহেতু যারা প্রতিবন্ধী ব্যক্তি আছেন তাদের মুভমেন্ট কিছুটা চ্যালেঞ্জিং, তাই যদি প্রাইভেট প্রতিষ্ঠানের পাশাপাশি অন্যান্য আইসিটি প্রতিষ্ঠানগুলো অনলাইনে একটি প্ল্যাটফর্ম তৈরি করেন শুধুমাত্র প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য, যারা প্রতিবন্ধী, যার ফলে অনেক প্রতিবন্ধী ইউথ এই চাকরির সুযোগ পাবে। পাশাপাশি অনলাইনে ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপ চালু করলে ঘরে বসে দক্ষতা অর্জন করতে পারবে। আমরা জানি বাংলাদেশ সরকারের অন্যতম উদ্যোগ লার্নিং আর্নিং প্রজেক্ট, যেখানে প্রায় 1,66,320 জন নারী বেসিক আইসিটি ট্রেনিং অর্জন করেছে। প্রতিবন্ধী তরুণ তরুণীর
দের জন্য বিশেষ ব্যাচ করে দিলে প্রতিবন্ধী তরুণ তরুণীরা উপকৃত হবে, এবং কোর্স পরবর্তী যদি তাদেরকে মনিটরিং, ফলো আপ এবং ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে তাদের সহযোগিতা করে, তারা অনেক উন্নত পর্যায়ে যেতে পারবে। প্রতিবন্ধী তরুণ তরুণীদের জন্য আইসিটি ডিপার্টমেন্টে যদি একটি বিশেষ আসলে শাখা 1 থাকে। মিনিটে শেষ করার জন্য অনুরোধ করছি। জি ধন্যবাদ। এছাড়া প্রতিবন্ধী তরুণ তরুণীর জন্য যদি আইসিটি ডিপার্টমেন্টে বিশেষ শাখা থাকে, যেখানে তারা হচ্ছে প্রতিবন্ধী তরুণ তরুণীদের প্রশিক্ষণ দেবে এবং তাদের জন্য একটি জব প্লেসমেন্টের ব্যবস্থা করবে। জব প্লেসমেন্টের ব্যবস্থা থাকলে তারা সেখান থেকে জবের সুযোগগুলো পাবে, এবং তার পাশাপাশি আইসিটি সেক্টরের উদ্যোক্তা তৈরি করার ক্ষেত্রে কিন্তু তারা এখানে বড় ভূমিকা পালন করতে পারে। আরেকটা চাওয়া বলতে যাবে, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে যদি আইসিটি ট্রেনিং সহ স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং গুলোর ব্যবস্থা করা হয়, তাহলে গ্রাজুয়েট শিক্ষার্থীদের প্রকৃত দক্ষ জনবল তৈরি সম্ভব এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মুখোমুখি হতে প্রস্তুত হবে। কর্মক্ষেত্রে যে সকল প্রতিবন্ধী তরুণ তরুণী আছে তারা যাতে পিছিয়ে না যায় এবং তাদের জন্য অ্যাডভান্স লেভেলের প্রশিক্ষণ ব্যবস্থা করলেও কিন্তু তারা এগিয়ে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 2019 সালের বাজেটে মাননীয় অর্থ প্রতিমন্ত্রী প্রাইভেট প্রতিষ্ঠানে 5% ট্যাক্স রিবেট ঘোষণা করেছে। যদি 10% প্রতিবন্ধী যাতে 10% প্রতিবন্ধী নিয়োগ দেওয়া হয়, এটি বাস্তবে কার্যকর হলে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো অনেক বেশি প্রতিবন্ধী নিয়োগ দেবে, এবং তাই এই আইনের বাস্তবায়ন সর্বস্তরে আমাদের অ্যাডভোকেসি করা দরকার। তো এর মাধ্যমে আমি একটি প্রত্যাশার কথা বলছি, সেটা হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমদ পলক মহোদয়ের মাধ্যমে বাংলাদেশ সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি ইন্টারন্যাশনাল গার্লস ইন আইসিটি কে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার জন্য। তো আজকের অনুষ্ঠানের আয়োজক এটিওয়াই, গ্রামীণফোন, প্ল্যান ইন্টারন্যাশনাল এবং প্রথম আলো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আসাদ, আপনি অনেকগুলো পয়েন্ট নিয়ে এসেছেন এবং আমি মনে করি যে প্রত্যেকটা পয়েন্টকে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা প্রতিবন্ধী আছেন তাদেরকে এম্পাওয়ার্ড করার জন্য আইসিটি ক্ষেত্রে এই প্রত্যেকটা স্টেপই কিন্তু আমাদেরকে সামনে এগিয়ে নিতে সহায়তা করবে। আরেকটা জিনিস সবশেষে বলেছেন যে আমাদের গার্লস ইন আইসিটি ডেটাকে যদি আমরা জাতীয় দিবস হিসেবে করতে পারি, সেক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের কিন্তু মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার যে স্টেপটা সেটা আরো বেশি জোরদার হবে। Now I will go to Ms. Orla Alicia Murphy, the Country Director, Plan International Bangladesh. So Orla, you have a long experience working here. So in your opinion, how we can increase girls' agency, gender equality, and encourage girls' leadership through promoting ICT-based opportunities to change the social norms in the context of Bangladesh? Gosh, that's a huge question. Yeah. I'd like to thank everybody for their participation. I think we've had a great panel of input. I think that what today has shown us, and we all believe in ICT and girls' sort of involvement, women's involvement in ICT. But what I've heard today is none of us are going to achieve this alone. It is about partnership. And we'll each bring very, very different things to that partnership. Now, the impact of ICT is in every aspect of our life, and it's only going to increase. And as our last speakers have said, and many others before, COVID has just shown us a depth of how the digital has permeated every aspect of our lives, and how there's a real inequality divide. What we're seeing is very small numbers of girls in ICT, very small numbers of girls entering sort of STEM education and then moving on. Now that's not something that we can accept moving forward. I mean, gender equality is absolutely central if we're going to move forward. I mean, Plan International, we're committed to mobilizing young people, especially girls, so that every girl reaches the full potential that she has. We have a global campaign which is called Girls Get Equal, and in Bangladesh, to make that sort of more relevant to Bangladesh, it's Main Ami Shommani Shommani. So I'm a girl and I am equal, because I think that that's the statement that we need to have moving forward. One of the elements of that is about girls having freedom online. One of our speakers talked about
issues of harassment online, how that's central, how the government has invested in that. I know that a special unit has been developed, and I've met some really visionary people who are supporting in that space, but we know we have a lot moving forward. Now, I say that it's all of our role. We can't just focus on sort of those entering the workforce now. We have to look at the continuum, because the digital world is the world we live in and is just going to become more relevant as the years and decades progress. If we look at education, we've got great enrollment in Bangladesh. Net enrollment in primary education, approximately 100%, 98%. But once you get to grade 8, 36% of girls have dropped out. But that's compared to 5% of boys. So you start seeing that inequality at a very early age. If we look at the 15 to 29-year-olds sort of age group, 41% of that population, sort of ILO figures, are not in education, employment, or training. But dig deeper, that's 65.7% of girls, only 17.9% of boys. So I think it's really looking at some of these systemic, how do we work at that whole of society level to sort of create an image of ICT leadership. We've got some great role models in Bangladesh. Now, can we stop always titling them women in ICT leadership? It is ICT leadership, and we've got some really inspiring women. We've got some really inspiring men. I think that needs to be really visible moving forward. Investing in supporting skill development for educators. As a colleague from Grameen's, and I think Brak repeated, sorry, I was on technology with translation. The entry into education is so important. The education that young people are getting now, are these the skills that as they enter the adulthood that they will be using? There's a real shift, and we need to be ahead of the curve. One of the things that Plan International is committed to do, and we've started, we're doing a piece of research in collaboration with Grameen and A2I to really collect evidence, because I think we need to, if we're going to influence policymakers, the general public, people who are skeptical, we need evidence, really looking at documenting a holistic analysis of the ICT sector in Bangladesh. And there is lots of data out there. I know that we've had great discussions with you, Latifa, on this. Having that information will allow us to look at how in partnership we really can move forward to ensure that we're addressing the needs of very young children and shifting the stereotypes that are created very early in life that stop young children, young girls, thinking that they have a role in ICT moving forward. We need to look at education. We need to look at the recruitment moving forward. So what I'm really looking forward to moving forward is how we really build strong partnerships so that we each bring the specific skills that we have to shift that dynamic, so that girls in ICT remains a very relevant topic, but it is about gender equality. We're seeing that diversity and inclusion strengthens our digital world moving forward and opportunities for all. So thank you very much. Thank you very much, Arla.
and actually it will really help us to take some initiatives in future to include more women in ICT sectors in STEM field also. So আমি একটু এখন চলে যেতে চাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপির কাছে। তো আপনার কাছে আমার যেটা আপনি যখন বক্তব্য দিবেন পাশাপাশি দু একটা জিনিস আমি একটু পয়েন্ট আউট করে দিয়ে দিতে চাই। যেরকম হচ্ছে আমাদের বর্তমান সরকারের উদ্যোগে বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে আমরা দেখেছি যে বিশেষ করে নারীদের জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। LICT প্রজেক্টের আন্ডারে আছে, শি পাওয়ারের আন্ডারে আছে, আরো বেশ কিছু কার্যক্রম চলছে আমাদের। আমরা দেখি আমাদের তাকায় 2041 মিশনের দিকে, আমরা যদি তাকাই যে আমাদের SDG গোল গুলো কি কি আছে এবং SDG গোলের মধ্যে আমাদের জেন্ডার ইকুইটি অনেক একটা অন্যতম একটা গোল। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি আমাদের গভর্নমেন্টের ভিশন গুলো কি, কিভাবে আমরা আমাদেরকে নারীদেরকে তথ্য প্রযুক্তি খাতে এগিয়ে নেওয়ার জন্য আমরা সামনে কি কি প্ল্যান করছি, সেদিকটাতে যদি একটু বিশেষ করে আপনি আলোকপাত করেন তাহলে আমরা আমাদের জন্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ লাফিফা আপা, আজকে এই চমৎকার অনুষ্ঠানটি আপনি উপস্থাপনা করছেন এত সুন্দর করে, এবং বরাবরই আপনি খুব সুন্দর করে উপস্থাপনা করেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের বিশেষ করে শিশু, কিশোর, তরুণ তরুণী তাদের কাছে এই সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ম্যাথ, রোবোটিক্স এগুলোকে জনপ্রিয় করার জন্য আপনি অসামান্য অবদান রাখছেন। সে কারণে আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আসলে আমাদের যে মূল বিষয় যে ইন্টারন্যাশনাল গার্লস ইন আইসিটি ডে, সেটাকে আসলে কার্যকরভাবে আমাদের সমাজের প্রতিটি স্তরে সেটাকে অর্থবহ করে উদযাপন করার জন্য আজকে যে আয়োজন, সে আয়োজন করার জন্য আমি A2I, গ্রামীণ ফোন এবং প্ল্যান ইন্টারন্যাশনালকে ধন্যবাদ দিচ্ছি। আমি বক্তব্যের শুরুতেই আমি আমাদের দেশের এবং সারা বিশ্বের আমাদের শিশু, কিশোর, কিশোরী এবং নারী এবং যারা কিশোরী আছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শুধু বলতে চাই আমার বক্তব্যের শুরুতে, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই একটি লাইন, এই কবিতার দুটো লাইন যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করি তাহলে আজকের যে আন্তর্জাতিক যে দিবসটি সেটি আমার মনে হয় সার্থক হবে। যদি আমাদের মনের মধ্যে বিশ্বাস আসে যে আসলে বিশ্বের যা কিছু সৃষ্টি, যা কিছু কল্যাণকর, আসলে তার কিন্তু অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষেরই অবদান। এই বিশ্বাসটা যদি আমাদের মধ্যে আসে এবং নারীদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান বোধ যদি আমরা প্রত্যেকের মধ্যে তৈরি করতে পারি তাহলে আমাদের কিন্তু অর্ধেক কাজটা হয়ে যাবে। তো আজকে এই গার্লস ইন আইসিটি দিবস 2021 উপলক্ষে আজকের এই আয়োজনে যারা উপস্থিত আছেন, বিশেষ করে বেসিসের প্রেসিডেন্ট আলমাস কবির, বাক্কর প্রেসিডেন্ট ওয়াহিদ শরীফ ভাই এবং আমাদের ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর আমার অত্যন্ত প্রিয় ভাই KM মোর্শেদ, এবং উপস্থিত আছেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ডিজিটাল বাংলাদেশের যারা কর্ণধার সাফা জারিন সুকন্যা এবং ইউথ রিপ্রেজেন্টেটিভ আসাদ এবং মুনতাহা, এবং আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি গ্রামীণ ফোনের চিফ হিউম্যান রিসোর্স অফিসার জনাব তানভীর হোসেন এবং প্ল্যান ইন্টারন্যাশনালের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ওরলা মার্ফি এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও টিনাইফ জাবিন সহ আমাদের প্রেস মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, সকলকে জানাচ্ছি শুভ দুপুর, আসসালামু আলাইকুম এবং আদাব। আজকে অনেকক্ষণ ধরে আলোচনা হয়েছে, আর মূলত আমি যে বক্তব্যগুলো দিতে চেয়েছিলাম আমার স্নেহের বোন মুনতাহা তার অর্ধেকটাই দিয়ে দিয়েছে, আর যে বাকি অর্ধেক বাকি ছিল যেটা আমি দিতে চাচ্ছিলাম মুনতাহার বক্তব্যের পরেও বাকি ছিল, সেটা আবার কিছুক্ষণ আগে আসাদ তার বক্তব্যের মধ্যে বলে দিয়েছে। তো আমার আসলে বলার আর তেমন কিছুই বাকি নেই। যেগুলো আসলে করা উচিত সেগুলো সম্পর্কেও বলা হয়েছে, কিভাবে সেগুলো করা দরকার সে বিষয়ে কিন্তু একটা মৌলিক একটা সমাধান দিয়েছে প্ল্যান ইন্টারন্যাশনালের বাংলাদেশের প্রতিনিধি ওরলা মার্ফি। সে বলেছে পার্টনারশিপ, অর্থাৎ আমাদের গভর্নমেন্ট, প্রাইভেট, ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া, এই তিনটা পক্ষের যদি আমরা সঠিক দায়িত্ব পালনের জন্য একত্রিত হয়ে কাজ করতে পারি তাহলে কিন্তু আমরা এই ইন্টারন্যাশনাল গার্লস ইন আইসিটি ডে আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি আজকে এই আন্তর্জাতিক দিবসে
আমাদের বাংলাদেশে গার্লসদের, বাংলাদেশের ইউথদের আইসিটিতে সম্পৃক্ত করার যে বীজ যেটি বপন করে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি তাকে স্মরণ করে তার দু একটি উদ্যোগ দিয়ে আমি শুরু করতে চাই। 1973 সালে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সদস্য পদ গ্রহণ করার মধ্য দিয়ে বাংলাদেশকে কিন্তু আন্তর্জাতিকভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে সম্পৃক্ত করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে যে 170টি দেশে ইন্টারন্যাশনাল গার্লস ইন আইসিটি ডে উদযাপন করা হচ্ছে জাতিসংঘের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের নেতৃত্বে, সেই ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের মেম্বারশিপটা কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সালে তার দূরদর্শিতা দিয়ে উনি কিন্তু সেই সদস্যপদটা গ্রহণ করেছিলেন। দ্বিতীয় যেটা বলবো যে বাংলাদেশের আজকে শিক্ষা খাতে যেই বিজ্ঞান, প্রযুক্তি, অঙ্ক এবং প্রকৌশল বিদ্যার প্রয়োজনীয়তাটা আজকে আলোচনা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু এই সুযোগের সমতা নিশ্চিত করার জন্য, তথ্য প্রযুক্তি বিজ্ঞানে উৎসাহিত করার জন্য, আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করার জন্য এবং ভবিষ্যৎমুখী করার জন্য, বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করার জন্য, প্রতিটি নাগরিককে সোনার মানুষে পরিণত করার জন্য যে শিক্ষানীতি প্রণয়ন করার উদ্যোগ গ্রহণ করেছিলেন সদ্য স্বাধীন বাংলাদেশে, সেই শিক্ষানীতি প্রণয়নের দায়িত্ব কিন্তু উনি অর্পণ করেছিলেন একজন বিজ্ঞানীকে, একজন বিজ্ঞানী বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর কুদরতি খুদার উপরে। অর্থাৎ বঙ্গবন্ধু একটি বিজ্ঞান মনস্ক জাতি গঠন করতে চেয়েছিলেন। এবং তৃতীয় যে উদ্যোগটি নিয়েছিলেন বঙ্গবন্ধু 1975 সালের 14ই জুন বেতবুনিয়াতে উনি স্যাটেলাইটের প্রথম আর্থ স্টেশন স্থাপন করেছিলেন। অর্থাৎ বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন যে আমাদের আধুনিক তথ্য যোগাযোগ প্রযুক্তিতে সম্পৃক্ত করতে হবে এবং স্যাটেলাইট যুগে বাংলাদেশকে প্রবেশ করিয়েছিলেন। আজকে দেখুন যে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন যেটি অসম্পূর্ণ থেকে গেছে, বঙ্গবন্ধু 1975 সালে 15 আগস্টে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বঙ্গবন্ধু সেই সোনার বাংলা গড়ার স্বপ্নটাও, বাংলাদেশকে একটি বৈষম্য মুক্ত সমতার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেটাকেও কিন্তু হত্যা করতে চেয়েছিল ঘাতকরা। কিন্তু আজকে বঙ্গবন্ধু সেই অসমাপ্ত স্বপ্ন পূরণ করে চলেছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। আমরা যদি কয়েকটা উদাহরণ দিই, আজকে যতজন আলোচক আলোচনা করলেন তার কিন্তু বিশেষ আলোচনায় ছিল ডিজিটাল বাংলাদেশের রূপকল্পটা নিয়ে। 2008 সালের 12ই ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশের রূপকল্পটি যখন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করলেন, তখন কিন্তু আমাদের আইসিটিতে উইমেন এবং গার্লসদের সম্পৃক্ততা খুবই অল্প ছিল। আমাদের আইসিটি শিল্পটাই ছিল তখন মাত্র $26 মিলিয়ন, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে বলবো না, আমাদের একেবারে কলেজ হাই স্কুল পর্যন্ত আমাদের কম্পিউটার কেউ আমরা চোখেই তখন দেখিনি। এখন তো ধরেন আমাদের ক্লাস 6 থেকে 12 পর্যন্ত আইসিটি সাবজেক্টটাকে ম্যান্ডেটরি করা হয়েছে, যেখানে বয়েজ এন্ড গার্লস সবাই কিন্তু স্পেশালি এবলড কিংবা নর্মাল সবাই কিন্তু একইভাবে অ্যাক্সেস করতে পারছে আইসিটি এডুকেশনের জন্য। কিন্তু 2008-এর আগে, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ঘোষণার আগে এই কল্পনাটাও কিন্তু কেউ করেনি, পরিকল্পনাও গ্রহণ করেনি। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন ডিজিটাল বাংলাদেশের রূপকল্পটা দিলেন এবং সেই রূপকল্প কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে উৎসর্গ করলেন, এবং সেই রূপকল্প বাস্তবায়নের জন্য আর্কিটেক্ট অফ ডিজিটাল বাংলাদেশ জনাব সজীব ওয়াজেদ জয় ভাই 2009 সালে আমাদের সামনে আইসিটি পলিসিটা দিলেন। সো আমি যদি বলি যে ডিজিটাল বাংলাদেশের যেই প্রকল্পগুলো আজকে বাস্তবায়ন হচ্ছে, যে উদ্যোগগুলো আজকে আমরা বাস্তবায়িত করছি, সেই সবগুলোর যেই পরিকল্পনা এবং একটা অ্যাকশন প্ল্যান উইথ টাইম ফ্রেম এবং যেই জব ডিস্ট্রিবিউশনটা করা হয়েছিল, এই সব কিছু কিন্তু 2009 সালের আইসিটি পলিসির মধ্যে 306টা করণীয় নির্ধারণ করে দিয়েছিলেন জনাব সজীব ওয়াজেদ জয়। যেখানে আজকে যেই পার্টনারশিপের কথাটা আসছে, সেটা কিন্তু চমৎকার ভাবে সেই পরিকল্পনার অংশ হিসেবে গ্রহণ করা হয়েছিল। অর্থাৎ সরকারের কোন মন্ত্রণালয় কোন কাজটা করবে এবং বেসরকারি খাত, শিল্প খাত তারা কি করবে, এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা অঙ্গনে যারা আছেন তারা কি করবেন এবং কবে কোন কাজটা করবেন, এই কাজগুলো কিন্তু আমরা একটা সঠিক পরিকল্পনা এবং তার সাথে একটা সময় নির্ধারণ করে দেওয়া, দায়িত্বগুলো বিভাজন করে দেওয়ার ফলেই কিন্তু আজকে
আমরা এই ডিজিটাল বাংলাদেশের সুফলটা এই করোনাকালীন 13 মাসেও আমাদের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, এমনকি বিচারিক ব্যবস্থায়ও আমরা কিন্তু মানে প্রয়োগ করতে পারছি। এবং যার সুফল আজকে মুনতাহা বলেছে, সুকন্যা বলেছে, আসাদ বলেছে যে আজকে সারা বাংলাদেশে কিন্তু 6.5 লক্ষ আইটি ফ্রিল্যান্সার, যারা শুধু ঢাকায় নয়, যারা বিভাগ, জেলা, উপজেলা, এমনকি ইউনিয়নে, গ্রামে বসে তারা কিন্তু ফিক্সড ব্রডব্যান্ড কানেক্টিভিটি অথবা গ্রামীণ ফোন কিংবা অন্য কোনো টেলকোর মোবাইল ব্রডব্যান্ড নিয়ে তারা কিন্তু ব্যবহার করছে। বাংলাদেশে 11.5 কোটি ইন্টারনেট ব্যবহারকারী আজকে সৃষ্টি হয়েছে, যেটা 12 বছর আগে মাত্র 56 লক্ষ ছিল। এই যে একটা র্যাপিড এবং ম্যাসিভ ট্রান্সফরমেশন হয়েছে আমাদের আইসিটি সেক্টরে, সেটা হয়েছে বলেই কিন্তু আমাদের গার্লসদের আইসিটি এডুকেশনে অ্যাক্সেস বেড়েছে, তাদের এই এঙ্গেজমেন্ট বেড়েছে, এবং উইমেনদের আইসিটি সেক্টরে এমপ্লয়মেন্ট জেনারেশনের সুযোগ তৈরি হয়েছে। আজকে ব্র্যাক যেভাবে সারা বাংলাদেশে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করছে, প্ল্যান ইন্টারন্যাশনাল যেভাবে গার্লসদের জন্য কোডিং কে এনকারেজ করছে, একই রকম ভাবে আমরা কিন্তু আইসিটি বিভাগ আমাদের উদ্যোগ গ্রহণ করেছিলাম আমাদের লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে, যেখানে 50,000-এরও বেশি কিন্তু আইটি ফ্রিল্যান্সার তৈরি করা হয়েছে সরকারের প্রশিক্ষণের মধ্য দিয়ে। প্রশিক্ষণ প্রদান করা হয়েছে লক্ষাধিক। আমাদের শি পাওয়ার প্রজেক্টে 10,500 জন আমরা পাইলট হিসেবে 21টি জেলায় আমরা শুরু করেছিলাম। আমরা অত্যন্ত আনন্দিত যে যেখানে আমাদের টার্গেট ছিল যে আইটি মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার তৈরি করা উইমেনদের মধ্যে, ই কমার্স এন্টারপ্রেনিউর তৈরি করা, কল সেন্টার এজেন্ট তৈরি করা, এবং সাথে সাথে আমাদের ফ্রিল্যান্সার তৈরি করা। সেখানে 10,500 জন উইমেন এন্টারপ্রেনিউর তৈরি হয়েছে এই মাত্র বিগত কয়েক বছরে। আমাদের এ2আই ইনোভেশন ল্যাব তারা লক্ষাধিক প্রশিক্ষণ প্রদান করেছে, যার প্রশিক্ষণ গ্রহণ করে আজকে মুনতাহা সে সম্ভবত ব্রাহ্মণবাড়িয়াতে সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, এবং সে কিন্তু আমাদের আইসিটি বিভাগের এ2আই এর একটি প্রশিক্ষণ নিয়ে সে আজকে আইসিটি বিভাগেরই আরেকটি প্রকল্প লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পে সে প্রশিক্ষক হয়ে গেছে। অর্থাৎ গভর্নমেন্টের আমব্রেলা নিচে একজন তরুণী, একজন বালিকা, একজন কিশোরী সে প্রশিক্ষণ গ্রহণ করে ইন দি মিন টাইম সে আবার প্রশিক্ষকে কনভার্ট হয়ে গেছে। এই যে ট্রান্সফরমেশন, এটা কিন্তু ডিজিটাল বাংলাদেশের একটা সাফল্যের গল্প, এটা অর্জনের গল্প, যেটা তৈরি হয়েছে মাত্র 12 বছরের মধ্যে। হ্যাঁ, অনেক সমস্যা আছে, এটা আমরা অবশ্যই শুনবো এবং সেগুলো আমরা শুনে আমরা সমাধানের পথগুলো দেখাবো। তো আমি সেক্ষেত্রে বলতে চাই যে আমরা কিন্তু শি পাওয়ারটিকে আমরা আরো বড় আকারে সারা বাংলাদেশে আমরা নিয়ে যাচ্ছি, এবং উইমেন আইসিটি ফ্রন্টিয়ার ইনিশিয়েটিভ ওয়াইফাই নামে একটি প্রকল্প আমরা শুরু করছি ইউনাইটেড নেশনস এর সাথে, এবং যেখানে আমি মনে করি যে ব্র্যাক, গ্রামীণ ফোন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল আমাদের পার্টনার হতে পারে, এবং আমরা আইসিটি বিভাগের ডিপার্টমেন্ট অফ আইসিটি থেকে যেই শি পাওয়ারের নেক্সট ফেজে আমরা যে প্রজেক্টটা ডিজাইন করছি, এই প্রজেক্টটা সম্পূর্ণভাবে 50,000 উইমেন আইসিটি এন্টারপ্রেনিউর তৈরি করার জন্য বিশাল একটি প্রজেক্ট, যেখানে আমরা ইউনাইটেড নেশনস, আমাদের এনজিও হিসাবে ব্র্যাক, প্ল্যান ইন্টারন্যাশনাল এবং আমাদের ইন্ডাস্ট্রি থেকে বাক্য, বেসিস, ইক্যাপ তারা তো থাকছেই, সাথে আমরা আশা করব যে গ্রামীণ ফোন তারাও এগিয়ে আসবে আমাদের সাথে ঐক্যবদ্ধ হতে। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে ই কমার্স এবং এফ কমার্সে লক্ষ লক্ষ নারীদের উদ্যোক্তা হওয়ার সাফল্যের গল্পগুলো সব জায়গায় প্রশংসিত হচ্ছে। আমরা আমাদের আইসিটি বিভাগের এলআইসিটি প্রজেক্ট থেকে আমরা বেশ কিছু মাস্টার ক্লাস আমরা করাচ্ছি, যেখানে আমাদের একেবারে গ্রামে বসবাসকারী উইমেন ই কমার্স এন্টারপ্রেনিউররা তারা কিভাবে ডিজিটাল মার্কেটিং এ সফল হতে পারে, তারা কিভাবে নিজেরা একেবারে উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত পুরো বিজনেস মডেলটা তৈরি করতে পারে, সে বিষয়ে আমরা মাস্টার ক্লাস চলমান রেখেছি। এবং সারা দেশে উইমেন ইন ডিজিটাল এর উদ্যোক্তা আসিয়া নীলা, তার উদ্যোগে আমরা একটা গার্লস কোডিং কম্পিটিশন করেছিলাম। আমরা মনির হাসান ভাইয়ের সহযোগিতায় আমাদের বিডিওএসএন এবং লাফিফা আপা ছিলেন, আমরা ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং কন্টেস্ট বিগত কয়েক বছর ধরে করছি, যেখানে আমরা ব্যাপকভাবে গার্লসদের অংশগ্রহণ দেখে আমরা গার্লসদের জন্য সেপারেট একটা আমরা প্রোগ্রামিং কন্টেস্টের আয়োজন শুরু করেছি, এবং সাথে সাথে আমাদের সারা দেশে
আমরা কিন্তু 8,000 শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করেছি। অর্থাৎ যদি শৈশব এবং কৈশোর থেকে যদি আমাদের গার্লসরা তারা যদি এই সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স এইটার ব্যাপারে যদি তাদের আগ্রহ তৈরি করতে হয়, তাহলে কিন্তু আমাদের শিক্ষক, অভিভাবক তাদেরকেও কিন্তু আমাদের সচেতন করতে হবে। আমাদের সাধারণত ধারণা করা হয় যে একটু বিজ্ঞান, ইংরেজি বা অঙ্ক শিখলেই হয়তো সে ভবিষ্যতে ভালো করবে, কিন্তু এই অঙ্ক, ইংরেজি, বিজ্ঞানের সাথে এখন প্রোগ্রামিং, কোডিং যে শেখা কতটা জরুরি সেটাও কিন্তু আমাদের শিক্ষক এবং অভিভাবকদেরকে উৎসাহিত করতে হবে, যেন বয়েজ অ্যান্ড গার্লস সবাই যেন প্রোগ্রামিং, কোডিং তাদের প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি লেভেল থেকেই তারা অন্যান্য বিষয়ের সাথে প্রোগ্রামিং, কোডিংটাকেও যেন সমানভাবে শিখে তারা বড় হয়। তাহলে কিন্তু আমরা গার্লসদেরকে আইসিটিতে আরো বেশি সফল করতে পারবো। এখন মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় ভাই নির্দেশনা দিয়েছেন, আমি ইতিমধ্যে একটি পত্র প্রেরণ করেছি প্রাইমারি এডুকেশন মিনিস্টারকে, যেন আমাদের এই কোডিং, প্রোগ্রামিংটাকে একেবারে প্রাইমারি লেভেলে ইন্ট্রোডিউস করা হয়। উনি কথা দিয়েছেন যে আগামী শিক্ষাবর্ষ থেকে প্রোগ্রামিং, কোডিংটাকে উনি কারিকুলামে অন্তর্ভুক্ত করবেন। এবং আমরা কিন্তু আমাদের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব এখন আমরা প্রাইমারি স্কুলে পর্যন্ত স্থাপন করছি, এবং আমাদের টার্গেট যে আগামী 25 সালের মধ্যে 35,000 আধুনিক শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব আমরা স্থাপন করব, যেটা আসলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গার্লসদেরকে আইসিটিতে কিন্তু আরো উৎসাহিত করবে, এবং সেখানে যাতে গার্লসদের অ্যাক্সেসটা থাকে তার জন্য আমরা একটা সেন্ট্রাল ড্যাশবোর্ড করছি, ওয়েবসাইট করছি, সেটার মাধ্যমে আমরা এটা মনিটরিং করতে পারবো এবং সেটা দিতে পারবো। পাশাপাশি এসএসসি, এইচএসসি পাশ করার পর হয়তো সবাই ইউনিভার্সিটিতে শিক্ষা গ্রহণের জন্য যেতে পারে না বা যাওয়ার প্রয়োজনও নাই, তাদেরকে যেন আমরা আইটি নির্ভর কর্মসংস্থান দিতে পারি। তার জন্য আমরা সারা দেশের 64টি জেলায় আমরা শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করছি, যেখানে বারবার আলোচনা হয়েছে, এখানে মুনতাহা বলেছে, আসাদ বলেছে যে প্রশিক্ষণের পর যে ইন্টার্নশিপ এবং যে মেন্টরিং এর প্রয়োজন হয়, আমি বলবো মনিটরিং অ্যান্ড মেন্টরিং দুটোই প্রয়োজন, যেটা সরকারের পাশাপাশি যদি প্ল্যান ইন্টারন্যাশনাল, ব্র্যাক, গ্রামীণ ফোন এবং আমাদের বেসিস, বাক্য এবং আমাদের মিডিয়া পার্টনার যারা আছে তারা যদি এগিয়ে আসে তাহলে এটা সহজ হয়। আমাদের এটুআই এর হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার যিনি চিফ, উনিও একজন কিন্তু নারী, এবং পূরবী মতিন আজকের অনুষ্ঠান আয়োজনের পেছনে যার খুব অবদান আছে। আমাদের স্টার্টআপ বাংলাদেশের লিমিটেড কোম্পানির যে ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও, উনিও কিন্তু একজন মেধাবী, একজন সফল নারী নেতৃত্ব। এবং আমাদের হাইটেক পার্ক অথরিটিরও কিন্তু ম্যানেজিং ডিরেক্টর, যিনি প্রায় 8 বছর ধরে ধারাবাহিকভাবে হাইটেক পার্কের নেতৃত্ব দিচ্ছেন, তিনিও কিন্তু একজন নারী। অর্থাৎ আইসিটি সেক্টরে আমরা শুধু ট্রেনিং, মেন্টরিং বা ইনকিউবেশন ফ্যাসিলিটিসই নয়, শুধু ফান্ডিংই নয়, আমরা নারী নেতৃত্ব যাতে আইসিটি ডিভিশনের ভেতরেও প্রতিষ্ঠিত হয় তার জন্য কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা খুব সজাগভাবে, সচেতনভাবে আমরা কাজ করে চলেছি। তো আমি শেষে যেটা বলবো যে আমাদের এসআরডিএল, স্কুল অফ ফিউচার 300, যেখানে আমাদের এই স্টেম এডুকেশনকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যেখানে শুধু স্টেম নয়, একেবারে ফোর্থ ইন্ডাস্ট্রি রেভলিউশনের যে টেকনোলজি গুলো, অর্থাৎ রোবোটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অগুমেন্টেড রিয়ালিটি, ভার্চুয়াল রিয়ালিটি, এগুলো যাতে এই একেবারে সেকেন্ডারি লেভেলেই একজন ছাত্র বা ছাত্রী তারা যারা জানতে পারে, শিখতে পারে, তার জন্য ব্যবস্থা করা হচ্ছে। সো ইতিমধ্যেই কথা হয়েছে যে আইসিটি ট্রেনিং ফর ইউথ উইথ ডিসএবিলিটিস ইনক্লুডিং এনডিডি, এটা একটা ইউনিক প্রজেক্ট, যেটি সিএসআইডি খন্দকার জহুরুল আলম সাহেব উনি আমাদেরকে প্রথম উদ্যোক্তা সম্পর্কে আমাদেরকে প্রস্তাব দেন, এবং তারপরে আমরা সূচনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সাইমা ওয়াজেদ হোসেনের পরামর্শে আমরা সারা দেশে কিন্তু 2500 জনকে প্রশিক্ষণ শেষ করেছি, এবং তাদের প্রত্যেককে আমরা একটা করে ল্যাপটপ দেওয়ার আমরা প্রকল্প গ্রহণ করেছি। আজকে যে আসাদ যে কথাটা বলেছে যে আমাদের এই তরুণ তরুণীদের কাছে যদি আমরা বিশ্বজয়ের হাতিয়ার একটা করে ল্যাপটপ তুলে দিতে পারি, তাহলে তারা কিন্তু আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে। 2016 সালে আমরা ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ যে কর্মসূচি শুরু করেছিলাম মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় ভাইয়ের হাত দিয়ে, সেটাতে কিন্তু আজকে এখন ব্যাপক পরিসরে চলে গেছে। আমরা লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই আমরা প্রায় 4000 ল্যাপটপ বিনামূল্যে আমাদের যারা তরুণ ফ্রিল্যান্সার আছে, এখানে বিশেষ করে 30% নারী, তারা
পাবেন, এটা আমি নিশ্চিত ভাবে আপনাদেরকে বলতে পারি। সাথে আমি এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করছি, আমাদের যে কোনো নারী উদ্যোক্তা বা ছাত্রী তারা যদি ল্যাপটপ তারা কেনার সামর্থ্য না থাকে, তারা আবেদন করলে, যারা প্রতিবন্ধী আছেন, দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, তাদেরকে বিশেষ সফটওয়্যার সম্বলিত ল্যাপটপ আমরা আইসি ডিভিশন থেকে দেই। এবং যারা অসচ্ছল ছাত্রছাত্রী আছেন তাদেরকেও আমরা ওয়ালটনের সাথে চুক্তি করেছি, যেখানে একেবারেই দীর্ঘমেয়াদী স্বল্প সুদে আমরা কিন্তু কিস্তির ভিত্তিতে আমরা ল্যাপটপ প্রদান করি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আবেদন করলে আমরা সেটা পৌঁছে দিই। তো আমি আজকে বক্তব্য শেষে বলবো যে আমাদের উইমেন ইন ই কমার্সে যেই উদ্যোগটা নিয়েছে নাসিম আক্তার নিশা এবং ইক্যাবের সভাপতি, উনিও একজন নারী, শমিকা স্যার, আমরা তাদেরকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা খুব অল্প সময়ের মধ্যেই বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে আমরা আমাদের নারী ই কমার্স উদ্যোক্তাদেরকে 2000 উদ্যোক্তাকে আমরা 50,000 করে টাকা, অর্থাৎ 10 কোটি টাকা আমরা তাদের হাতে তুলে দেব। তো আমিও মনে করি যে এই মুহূর্তে আমাদের সামনে আসলে গার্লসদেরকে আইসিটিতে সম্পৃক্ত করার জন্য প্রথম দরকার হচ্ছে তাদের শিক্ষা এবং দক্ষতা উন্নয়নের জন্য একেবারে প্রাইমারি সেকেন্ডারি লেভেল থেকেই আমাদের ন্যাশনাল কারিকুলামে আমাদের এই স্টেম সাবজেক্টগুলোকে গুরুত্ব দিয়ে তাদেরকে শেখানো এবং ভবিষ্যৎমুখী ফিউচার অফ জবস, ফিউচার অফ স্কিলস, ফিউচার অফ ওয়ার্কস কি আছে সেটাকে মাথায় রেখে সেই কর্মসংস্থানমুখী দক্ষতা নির্ভর শিক্ষা ব্যবস্থাটাকে গড়ে তোলা। দ্বিতীয়ত হচ্ছে তাদেরকে আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়া, যেটা আমরা SRDL, SOF এর মাধ্যমে করছি। তৃতীয়ত হচ্ছে তাদের প্রশিক্ষণের সাথে সাথে মেন্টরিং এবং মনিটরিং, যেটা আমরা বলেছি যে আইসিটি ডিভিশন এবং আমাদের প্রাইভেট ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া সম্মিলিতভাবে আমরা করছি। চতুর্থ যেটা হচ্ছে আমাদের নারী উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য ফাইন্যান্স, যেখানে আমাদের ইনোভেশন ডিজাইন এন্টারপ্রেনারশিপ একাডেমি, আমাদের ইনোভেশন ল্যাব অফ A2I এবং সাথে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি করে দিয়েছেন, সেখান থেকে আমাদের নারী উদ্যোক্তা যারা আছেন তাদেরকে আমরা ফান্ডিং দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি। ইতিমধ্যে শুনেছেন যে শতবর্ষে শত আশা, আমরা 50টি স্টার্টআপকে 100 কোটি টাকা আমরা এবছরে দেব এবং যেখানে আমাদের মিনিমাম 30% উইমেন এন্টারপ্রেনার থাকবে। আমরা যে 7টি স্টার্টআপকে ফান্ডিং শুরু করেছি সেখানে কিন্তু ইতিমধ্যে 2টি স্টার্টআপ আমরা যারা উইমেন লেড স্টার্টআপ তাদেরকে নির্বাচন করেছি। তো আমি আশা করব যে এখানে আজকে প্ল্যান ইন্টারন্যাশনাল, গ্রামীণ ফোন এবং A2I এর যে সম্মিলিত প্রচেষ্টায় আজকে ইন্টারন্যাশনাল গার্লস ইন আইসিটি ডে আমরা উদযাপন করছি, আমরা আশা করব আমাদের দেশের এবং সারা বিশ্বের প্রতিটি কিশোরীকে আমরা সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথস, প্রোগ্রামিং, কোডিং এই সকল প্রয়োজনীয় বিষয় সম্পর্কে দক্ষ করে ভবিষ্যৎ ডিজিটাল বাংলাদেশ এবং ডিজিটাল বিশ্ব গড়ে তুলব। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী যে আপনি এত সুন্দর করে, বিশেষ করে আমাদের সরকারের যে উদ্যোগগুলো আছে আমাদের নারীদের জন্য, সেটা একেবারে স্কুল পর্যায়ে আমাদের ল্যাব স্থাপন থেকে শুরু করে আমাদের আইসিটি শিক্ষাকে বাধ্যতামূলক থেকে শুরু করে তারপর যেটা এসেছে আমাদের এন্টারপ্রেনার যারা আছেন তাদের জন্য বিভিন্ন উদ্যোগ, স্টুডেন্টদের জন্য যারা আছেন তাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ, প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা কাজ করছেন এবং তারই ফলাফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওভারঅল আইসিটিতে মেয়েদের অংশগ্রহণ কিন্তু দেখেছি যে আমাদের অনেক পরিমাণ বেড়েছে। নারী উদ্যোক্তাদের সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যক ভাবে বেড়েছেন এবং বিশেষ করে এই কোভিড এর সময়টাতে আমরা এসে দেখেছি যে এমপ্লয়মেন্টের অপরচুনিটিস অনেক কমে গেছে। অনেক ক্ষেত্রেই যারা বিভিন্ন কাজে ছিলেন তারা তাদের চাকরি হারাচ্ছেন, কিন্তু দেখা গেছে আইসিটি থেকে টুল হিসেবে ব্যবহার করে তারা কিন্তু আবার ঘুরে দাঁড়াতে পারছেন। কাজেই এই সময়টাই কিন্তু আমাদেরকে কিন্তু শিখিয়েছে যে আইসিটি কত বড় শক্তি এবং পাশাপাশি আমরা আমাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করে সফট স্কিল গুলোকে ডেভেলপ করে কিন্তু আমাদের মেয়েরা এগিয়ে যেতে পারছে। এবং আরো একটি বড় সাফল্য আমি মনে করি যে আমরা আগে কিন্তু দেখতাম যে আইসিটিতে যে মেয়েরা অংশগ্রহণ করতেন তাদের বেশিরভাগই শহর কেন্দ্রিক ছিলেন, কিন্তু এখন কিন্তু সেটা নেই। আমরা একেবারে দেখেছি প্রত্যন্ত অঞ্চলে কিন্তু আইসিটি হাতকের হিসেবে পৌঁছে গেছে এবং আমাদের একেবারে গ্রামের একটা প্রান্তিক জনগোষ্ঠীর যারা আছেন তারাও কিন্তু আইসিটিকে নিয়ে কাজ করছেন। আমি বিশেষ করে ইনোভেশন ফান্ড এবং স্পেশাল ফান্ডের কমিটিতে আছি, সেখানে আমি দেখি যে
আমরা চিন্তাও করতে পারি না, একেবারে গ্রামের পর্যায়ের মহিলারা কিভাবে তারা জুমে বসে প্রেজেন্টেশন দিয়ে একটি প্রকল্প নিয়ে এসে সেখান থেকে ফান্ড নিয়ে সেই ফান্ড গুলোকে বাস্তবায়ন করে কাজ করছেন। তার নিজের তো উন্নতি হচ্ছে তার জীবন ধারণের পাশাপাশি তিনি তার এলাকার যে মেয়েরা আছেন তাদের জন্য কিন্তু একটি কাজ করছেন, এবং তাদের দেখা দেখে আমরা দেখেছি যে এখন রুরাল এরিয়াতে কিন্তু প্রচুর পরিমাণ নারী উদ্যোক্তা যারা আইসিটি নিয়ে কাজ করছেন সেই সংখ্যাটাও বেড়েছে। আপনি প্রোগ্রামিং কন্টেস্টের কথা বলেছেন, আমার মনে পড়ে 2016 সালে হাই স্কুল প্রোগ্রামিং কন্টেস্টে একটি এলাকায় চ্যাম্পিয়ন হয় রাখি, এবং সেই রাখির একটা ল্যাপটপ পর্যন্ত ছিল না। ওর মায়ের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে প্রোগ্রামিং এর এডিটর নামিয়ে আস্তে আস্তে করে শিখে যখন ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং কন্টেস্টে অংশগ্রহণ করে তখন দেখি যে সে তার এলাকায় চ্যাম্পিয়ন হয়, এবং পরবর্তীতে আইসিটি ডিভিশন থেকে তার প্রোগ্রামিং স্কিলটাকে আরো বাড়ানোর জন্য তাকে একটি ল্যাপটপ উপহার দেওয়া হয়। এবং এই উদ্যোগগুলো কিন্তু আমাদের প্রচন্ড ভাবে কিন্তু আমাদের উৎসাহ যোগায়, এবং আমি দেখেছি পরবর্তীতে হাই স্কুল প্রোগ্রামিং কন্টেস্টে, গার্লস হাই স্কুল প্রোগ্রামিং কন্টেস্টে যে মেয়েদের অংশগ্রহণ কিন্তু অনেক বেড়েছে। আমরা দেখেছি যে 2015-র দিকে আমরা যখন ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কন্টেস্ট প্রথম দিকে করি তখন যে আমাদের মেয়েদের সংখ্যা ছিল প্রোগ্রামিং এ, এখন সেটা এসে প্রায় 10 গুণ পরিমাণ বেড়ে গেছে। কাজেই আমরা দেখছি যে আইসিটিটাকে টুল হিসেবে ব্যবহার করে আমাদের উদ্যোক্তা থেকে শুরু করে আমাদের প্রফেশনাল যারা সবাই কাজ করছেন, এবং আমরা আজকে যারা আমাদের এই আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক সময় নিয়ে আমাদেরকে সময় দিয়েছেন, এবং আমরা আপনাদের প্রত্যেকের সেক্টরে জানতে পেরেছি যে আপনারা বিশেষ করে নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি করছেন, তাদের জন্য কি সুবিধা আছে, কি চ্যালেঞ্জ আছে, এবং নারীদের আসলে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর কি কি দিকে তাদের লক্ষ্য রাখতে হবে। এবং বিশেষ করে ধন্যবাদ দিচ্ছি বাংলাদেশ সরকারের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগে এটুআই প্রকল্প, গ্রামীণ ফোন এবং প্ল্যান ইন্টারন্যাশনালকে এই ভার্চুয়াল গোল টেবিলের উদ্যোগটি গ্রহণ করার জন্য। পাশাপাশি প্রথম আলো এবং কিশোর আলোকে ধন্যবাদ দিচ্ছি সম্পদের সহযোগী হিসেবে থাকার জন্য। আর আমরা মনে করি অ্যাকচুয়ালি নারীকে যদি এগিয়ে নিয়ে যেতে চাই, তার আত্মবিশ্বাস, নিজস্ব দক্ষতা বৃদ্ধি এবং পর্যাপ্ত অনুশীলন, এই তিনটির কোনো বিকল্প নেই। আমরা যতই প্রণোদনা দিয়ে নিয়ে আসি না কেন, আমার নিজের মধ্যে সে সেলফ কনফিডেন্স থাকতে হবে। কাজে আমার সেলফ কনফিডেন্স থাকতে হবে, আমার স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করতে হবে, এবং আমাকে প্র্যাকটিস করতে হবে, এবং তখন মনে করি যে আমরা আমাদের পথটা কিন্তু আরো সহজ বা সুগম হবে। আমরা অনেক সময় বলি যে নারীর পথ চলাটা স্ট্রাগলিং, অনেক বন্ধুর আসলে কিন্তু পথ চলা, ক্যারিয়ারে সাফল্য যদি অর্জন করতে চাই, সেটা আমরা নারী হই বা পুরুষ হই, সবার জন্য কিন্তু সেই পথ চলাটা কঠিন। হয়তো নারীর ক্ষেত্রে আমরা দেখি যে তাদের ফ্যামিলি এবং ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে হয় বলে একটু চ্যালেঞ্জটা বেশি, কিন্তু সবার জন্যই যদি আমরা ক্যারিয়ারে সাফল্য অর্জন করতে চাই, সামনের দিকে এগিয়ে যেতে চাই, আমাদের আসলে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই, এবং সেই দিকে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং আমরা মনে করি এই তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে আমাদের সামাজিক ও লিঙ্গ সংক্রান্ত যত বাধা আছে সেই বাধাগুলো পেরিয়ে আমাদের নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে এবং দেশের অর্থনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, এবং আজকের এই ভার্চুয়াল গোল টেবিলের সমাপনী ঘোষণা করছি।